আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমাদের আইসিটির চ্যাপ্টার 4 এর লেকচার শুরু হবে। তো এই চ্যাপ্টারটা হলো ওয়েব ডিজাইনিং, পরিচিতি এবং এইচটিএমএল। তো এই ভিডিওতে আমরা ওয়েবসাইট সম্পর্কিত আর এইচটিএমএল সম্পর্কিত যে বেসিক জিনিসগুলো সেগুলো দেখব। তো এই ক্লাসটার আমাদের শুধুমাত্র এই বোর্ডে সীমাবদ্ধ থাকবে না, আমাদের আরো অনেক কিছু আছে। আমরা দেখো ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট সম্পর্কিত বিভিন্ন ধারণা নেব, বিভিন্ন রকম ধারণা নেব। তারপরে আমরা কিন্তু প্রোগ্রামিংও করবো, প্রোগ্রামিং না কোডিং করবো এভাবে যে এখানে আমি কোডিং করব। তো তুমি মোবাইলে কেমনি করতে পারবে সেটা আমি বলে দেবো না, আর আমি তো ল্যাপটপে করছি। তো সব কিছু করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। তো শুধুমাত্র বোর্ডের মধ্যে সীমাবদ্ধ না, আমরা সব কিছুতে প্র্যাকটিক্যালি দেখে দেখে আগাবো। তো প্রথমে একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা বইয়ের যে কঠিন কঠিন ভাষা আছে, যে জিনিসগুলো আছে সেগুলো অ্যাভয়েড করব। আমরা আগে এইচটিএমএল জিনিসটা ভালো মতো শিখে নেব, ওয়েব ডিজাইনিং এর যা যা জিনিস আমাদের জানা দরকার সেগুলো জেনে নেব, তারপরে বইয়ের যত যা হাবিজাবি জিনিস পড়া দরকার পড়তে পারবো। বইয়ে বিভিন্ন জ্ঞানমূলক জিনিস থাকে, এই থাকে ওই থাকে। তো আমাদের যা লাগবে পরীক্ষায় অ্যান্সার করার জন্য, আমাদের ওয়েবসাইট সম্পর্কে ওয়েবসাইটের সবকিছু সম্পর্কে আমাদের ভালো ধারণা লাগবে। কিভাবে কেমনে কি করতে হয়, কোডিংটা কেমনে করতে হয়, সবকিছু সম্পর্কে ভালো ধারণা লাগবে। তারপরে যে আমরা এমসিকিউ এর জন্য, যদিও তো লাগে না, তারপরে আমরা বইটা রিডিং করে ফেলতে পারি। তো বইয়ের যে হাবিজাবি জিনিস আছে ওইটা পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তো এই লেকচারটা ফলো করো, আর তোমার নোটের মধ্যে তুমি জিনিসগুলো লিখে নাও। একদম যা যা লাগবে সেগুলো আমি দেখাবো। বইয়ের মধ্যে এক্সট্রা অনেক কিছু আছে, যেগুলো পরীক্ষায় জীবনেও আসবে না এমন জিনিসও আছে, তো সেগুলো আমরা অ্যাভয়েড করবো ক্লাসে। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে। তো প্রথমেই ওয়েবসাইট। তো কেবলই বললাম যে বইয়ের কঠিন কঠিন ভাষা আমরা এখন অ্যাভয়েড করবো, আমরা সহজভাবে সবকিছু শিখবো। তো ওয়েবসাইট কি জিনিস সেটা আমার কিন্তু বলা লাগছে না। ওয়েবসাইট তুমি জানো, যেমন এই যে আমাদের বন্দি পাঠশালার ওয়েবসাইট, আমাদের না আমরা যেখানে পড়াশোনা করি, তো এখানে অনেক কিছু আছে। তো ওয়েবসাইটে দেখো তো কি কি থাকে। ওয়েবসাইটে বাটন থাকে, ওয়েবসাইটে বিভিন্ন লেখা থাকে, ছবি থাকে, অনেক কিছু, তাই না? সেগুলো আমরা কেমনে তৈরি করি? সেগুলো আমরা তৈরি করি এইচটিএমএল দিয়ে। তো ওয়েবসাইট কি জিনিস সেটা আমাদের জানা লাগছে না, চলো আমরা ওয়েব ডিজাইনিং এ যাই। ওয়েব ডিজাইনিং মানে কি? ওয়েবসাইট তৈরি করা। তুমি ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন করা, এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং, তাই না? ওয়েবসাইট ডিজাইনিং করা। এখন ওয়েব ডিজাইনিং মূলত কি কি দিয়ে করে আসলে? ওয়েব ডিজাইনিং করার জন্য আমাদের মেইনলি একদম বিগিনার হিসেবে আমাদের তিনটা জিনিস লাগে। একটা হলো এইচটিএমএল, একটা হলো সিএসএস, আর একটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট তো জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে জেএসও বলা হয়। তো এইচটিএমএল দিয়ে আমরা মূলত কি করি? এইচটিএমএল দিয়ে আমরা কোনো কিছুর স্ট্রাকচার তৈরি করি। লিখে নাও, তারপর আমি উদাহরণ হিসেবে দেখাবো না, সুন্দর সুন্দর উদাহরণ রাখিছি। স্ট্রাকচার তৈরি করি। সিএসএস দিয়ে কি করি? আমরা সেটাকে একটা স্টাইলিং করি, স্টাইলিং এর জন্য মূলত স্টাইল করি। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সব রকম ফাংশনের কাজ করি, সব ফাংশনিং করি। এখন স্ট্রাকচার মানেটা কি, স্টাইলিং মানেটা কি, ফাংশনিং মানেটা কি? ধরো একজন মানুষ আছে, ধরো কোনো একটা মানুষের স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? সেই মানুষের একটা মাথা থাকবে, হাত থাকবে, পা থাকবে, এই যে এই জিনিসটা। স্টাইলিং বলতে আমরা কি বুঝি? স্টাইলিং বলতে ধরো কারোর চোখ ধরো নীল হতে পারে, এমন তো অনেকেই আছে তাই না, যাদের চোখ নীল, বিদেশিদের তো চোখ নীল হয়। তো এটা এক ধরনের স্টাইল। আবার আমরা অনেক কৃত্রিমভাবে অনেক স্টাইল দিই, যেমন বিভিন্ন জামা কাপড়, এগুলো স্টাইলিং। আর ফাংশনিংটা কি? আমরা এই যে হাত নাড়াতে পারি, হাত দিয়ে বিভিন্ন কাজ করতে পারি, চলাচল করতে পারি, সেগুলো হলো ফাংশনিং। তাহলে আমাদের পড়ার বিষয় মূলত এইচটিএমএল। এইচটিএমএলটা দিয়ে আসলে তেমন কিছুই হয় না, শুধু একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি। এইচটিএমএল দিয়ে যদি তুমি একটা মানুষকে চিন্তা করো, তাহলে দেখবা একটা মাথা পড়ে থাকে, একটা হাত, দুইটা হাত, দুইটা পা, এইভাবে শরীরটা পড়ে থাকে। কিন্তু সেটা কোনটা কোন জায়গায় যাবে, কোন জিনিস হবে, স্টাইলিং কি হবে, সেটা আমরা সিএসএস দিয়ে করি। আর প্রত্যেকটা জিনিস দিয়ে কি কি হবে, হাত দিয়ে আমরা কি করব, পা দিয়ে কি করব, মাথা দিয়ে কি করব, মাথায় কি চিন্তা করব, সেগুলো সবকিছু আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে। তো আমরা পড়বো মূলত এইচটিএমএল, এই জিনিসগুলোই। এইচটিএমএল দিয়ে আমরা খুব হাই লেভেলের কিছু করে ফেলতে পারবো না, শুধু একটা জিনিস বানিয়ে ফেলতে পারবো। যেমন ধরো তোমাকে বললাম যে একটা লিস্ট বানাও, তো কালকে কিছু জিনিস দিয়েছিলাম, ওইগুলো তো মুখস্থ করেছো নিশ্চয়ই। লিস্ট বানাও, এখন তুমি কিছু লিস্ট বানাইলে, যেমন ধরে আটা, 2 ময়দা, 3 চিনি, এই জিনিস আমরা এইচটিএমএল দিয়ে বানাতে পারবো। কিন্তু যদি তুমি সিএসএস শিখতে, তাহলে কি হতো? এই জিনিসগুলোকে তুমি অন্য কালারে নিয়ে যেতে পারতে, আরো বিভিন্ন সুন্দর সুন্দর স্টাইল দিতে পারতে। আর জাভাস্ক্রিপ্টে কি হতো? ধরো তুমি
এমন একটা ফাংশন করে দিতে পারতে যে এই এই জিনিসটা একটা বাটন আকারে দিলে আর এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে অ্যামাজন থেকে কেউ একজন আমার বাড়িতে এসে আটা দিয়ে যাবে, মানে তাদের কাছে একটা মানে অর্ডার চলে যাবে আটা কিনে আনার, ময়দা কিনে আনার, চিনি কিনে আনার। তো HTML দিয়ে শুধুমাত্র আমরা এই আটা, ময়দা, চিনি এই তিনটা লেখা তৈরি করতে পারবো। আমরা এর কোনো স্টাইল দিতে পারবো না, এর কোনো ফাংশনিংও করতে পারবো না, মানে কোনো বাস্তব কোনো কাজ করতে পারবো না। তো শুধুমাত্র এই কঙ্কাল তৈরি করাই আমরা শিখবো, তাছাড়া বাকিগুলো আসলে সিএসএস হালকা একটু শিখবো, একদমই শিখবো না তা না। মাঝে মাঝে দেখবো সামান্য একটু সিএসএস আমাদের কাজে লাগছে, সেটাও বইয়ে আছে। তো সেইগুলো আমরা পরে শিখবো না, আগে আমরা HTML বেসিকটা তৈরি করি। তো দেখো আমি একটা সুন্দর উদাহরণ রেখে দিয়েছি। দেখো আমি একটা অনলাইন HTML এডিটরের মধ্যে আমি একটা ক্যালকুলেটর বানাইছি। তো চিন্তা করেন এমন ক্যালকুলেটর আমাদের ইন্টার লেভেলে বানানো লাগে না, শুধু আমি কিছু কোডিং করে, আসলে আমি নিজে করিনি, চ্যাট জিপিটি দিয়ে বানাইছি, AI দিয়ে। তো সেখানে বলছিলাম যে HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ক্যালকুলেটর বানিয়ে দাও, তো আমাকে এটা বানিয়ে দিয়েছে। দেখো এখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কিছুই আছে। দেখো অনেক কিছু লেখা, আমাদের এত লেখা লাগবে না, চিন্তা নেই। তো এখানে দেখো আমি যদি 6+5 করি তাহলে 11 হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই পুরো জিনিসটা কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটা জিনিস ব্যবহৃত হয়েছে। দেখো আমি যদি এখানে আমার ব্যবহৃত হয়েছে HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটাই ব্যবহার হয়েছে। যদি আমি এই কাজটা করতাম, ধরো আমি এটা কেমনে ডিলিট করে দিলাম, আচ্ছা, যদি আমি এখানে যেতাম, এখানে দেখো তোমার সবকিছু আছে, আবার স্টাইলিংটাও কিন্তু আছে। এখানে দেখো তোমার জিনিসপাতি ছিল, এই বাটনগুলো সব ছিল, সব বাটন, সেগুলোর আবার স্টাইলও করা ছিল, কোনটা কোথায় থাকবে, কোনটার কালার কি হবে, সবগুলো কিন্তু স্টাইলিং করা ছিল, আবার কিন্তু কাজও করছিল, মানে ফাংশনিংটাও হচ্ছিল। মানে আমার কাঠামোটা তৈরি করা আছে HTML দিয়ে, তারপরে আমার স্টাইলিংটা করা আছে CSS দিয়ে, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি কিন্তু এই কাজ কামও করতে পারছি, যোগ বিয়োগের কাজ কাম। তার মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট তিনটাই ব্যবহার হয়েছে। তুমি এইটাই আসো, এটাই আমি জাভাস্ক্রিপ্টটা কেটে দিয়েছি, মানে এখান থেকে যে জাভাস্ক্রিপ্টের অংশ ছিল কোডের মধ্যে থেকে সেটা কেটে দিয়েছে। দেখো এবার কোড কিন্তু অনেক ছোট হয়ে গিয়েছে, আগের বার কোড কিন্তু অনেক বড় হয়েছিল, এই যে দেখো অনেক কিছু ছিল, আর এবার কিন্তু কোড একটু ছোট হয়ে গিয়েছে, কারণ আমি জাভাস্ক্রিপ্টটা কেটে দিয়েছি। জাভাস্ক্রিপ্ট কাটার কারণে কি হয়েছে, এবার স্ট্রাকচারটা আছে, স্টাইলটাও আছে, কিন্তু এবার কোনো কাজ করবে না। দেখো আমি যদি এখানে প্রেস করি, দেখো কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হবে না এবার। তার মানে এখানে কি কি ব্যবহার করা, এখানে শুধু HTML আর CSS ব্যবহার করা, আর জাভাস্ক্রিপ্ট আমি কেটে দিয়েছি, সে কারণে দেখবা যে কোনো বাটনে আর কাজ করছে না। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। এবার এই উদাহরণটা দেখো, এই উদাহরণ দেখে হতাশ হয়ে যাবে না। এই উদাহরণে দেখো, এই যে এটা কি বলতো, এটা শুধুমাত্র HTML। দেখো এখানে কি ছিল, এটা 7 8 9, তারপরে এই চিহ্ন, তারপরে মানে এটা ভাগ চিহ্ন 4 5 6, গুণ চিহ্ন 1 2 3, এসব কিছু ছিল এখানে, কিন্তু স্টাইল করা ছিল, কিন্তু কোনটা কোন জায়গায় থাকবে, কোনটার কালার কি হবে, সবকিছু কিন্তু একটা নির্ধারণ করা ছিল, যে কোনটা মানে স্টাইলিংটা করা ছিল। আর এখানে স্টাইলিং আর ফাংশনিং সব করা ছিল, কিন্তু এখানে কি শুধুমাত্র আমার কি কি লাগবে সেটার একটা স্ট্রাকচার তৈরি করা, আর কিছু না। তাহলে এখানে কি বলতো, এখানে শুধুমাত্র HTML আছে, তার মানে HTML দিয়ে তুমি মাত্র এই কাজটা করতে পারবা, তুমি স্টাইলিং করতে পারবা না, তুমি কোনো ফাংশনও কাজ করাতে পারবা না। তার মানে এখানে কোনো CSS নেই, এখানে কোনো জাভাস্ক্রিপ্টও নেই। তো আসলে হতাশ হওয়ার মধ্যে, তারপরে হতাশার কিছু নেই, আমরা একেবারে কিছু যে করা যায় না তা তো না, ভালো কিছু করা যাবে, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছো যে HTML দিয়ে আমরা মূলত কি করি, আমরা একটা স্ট্রাকচার তৈরি করি ওয়েবসাইটের। তো HTML শেষ কথা না, CSS জাভাস্ক্রিপ্ট এগুলো যদি শিখতে পারতাম, আমাদের বইতে থাকতো, তাহলে আমি বেশি খুশি হতাম, কারণ ওইগুলো পড়ে আরো বেশি মজা। HTML একদম হয়ে রয়েছে, ধরো তুমি খালি দেখবা শিখবা, মানে মজা লাগবে এই অধ্যায়টা করতে। তো চলো আমরা শুরু করি। তো ওয়েব ডিজাইনিং সম্পর্কে ধারণা গেল, কি কি লাগবে সেটা গেল। তো এটা CSS জাভাস্ক্রিপ্টের ধারণা একটু দিলাম, কারণ বইয়ে ধারণা দেওয়া আছে। দেখবো CSS এর কিছু ট্যাগ ম্যাঙ্গো আমাদের শিখতে হবে না পরে। তো চলো সামনে যাই। তো HTML সম্পর্কে আমরা চলো কিছু জিনিস জানি। যেমন ধরো আমরা পূর্ণরূপটা জেনে নিতে পারি। HTML পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML সম্পর্কে আমরা কিছু কিছু খুঁটিনাটি তথ্য জেনে ফেলতে পারি। যেমন HTML এর সিনট্যাক্স, ট্যাগ, এলিমেন্ট, কেস সেন্সিটিভিটি। তো এই জিনিসগুলো আমরা জেনে নিই। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানা উচিত সেটা হলো কেস সেন্সিটিভিটি, না হলে একটু পরে জানি সেটা, আগে ট্যাগটা জেনে নিই আমরা, বা আগে আমরা সিনট্যাক্সটা জেনে নিই, যেটাই জানো সমস্যা নেই। তো সিনট্যাক্স জিনিসটা কি, সিনট্যাক্স জিনিসটা হলো আর কিছুই না, আমরা যেমন ইংলিশের গ্রামার শিখি না, সিনট্যাক্স হলো কোনো একটা কোডের গ্রামার,
যে কোনো কোডিং ল্যাঙ্গুয়েজের গ্রামার, কোডিং ল্যাঙ্গুয়েজের মানে জিনিসগুলো সম্পর্কে পরিচিত হয় না, তাহলে মানে এই কথাগুলো বুঝতে সহজ হবে আর সামনের জিনিসগুলো বুঝতে সহজ হবে। কোডিং ল্যাঙ্গুয়েজের গ্রামার, তো তাহলে এইচটিএমএল এর সিনট্যাক্স কি? এইচটিএমএল এর সিনট্যাক্স হলো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের গ্রামার। যদি বলি সিএসএস এর সিনট্যাক্স কি, তাহলে বলবো সিএসএস এর গ্রামার। যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলি, ধরো পঞ্চম অধ্যায়ের সি ল্যাঙ্গুয়েজের কথা বলি, সি ল্যাঙ্গুয়েজেরও কিন্তু সিনট্যাক্স আছে। তো সিনট্যাক্স মানে মূলত গ্রামার বোঝায়। আমরা যেমন ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার পড়ি, তেমন কোন একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের গ্রামার, মানে ওই ল্যাঙ্গুয়েজে আমরা কি কি নিয়ম ফলো করে লিখবো সেটা, সেটা হচ্ছে সিনট্যাক্স, মানে কোনো কিছু লেখার নিয়ম এসব। তো ট্যাগ, ট্যাগ হলো এইচটিএমএল এর মূল জিনিস। এটা তুমি লিখে নাও যে এইচটিএমএল আমরা যা কোডিং করবো সেটার মূল জিনিস হচ্ছে ট্যাগ। এটা বইয়ের কোনো কথা না, আমি এমনি লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে মূল জিনিস ট্যাগ। ট্যাগ নিয়ে তোমার সবচেয়ে বেশি কাজ করতে হবে, মানে পুরো কাজই হচ্ছে ট্যাগ নিয়ে। তো ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হলো এইচটিএমএল এ আমরা, যেমন ধরো বাংলায় তুমি একটা কথা লেখো, ধরো আমি তোমাকে বললাম যে কোন একটা নাম প্রদর্শন করো, ধরো এই যে নেম কথাটা ওয়েবসাইটে দেখাতে হবে। হ্যাঁ, এটা তুমি বাংলায় তো অনেকভাবে কমান্ড করতে পারো যে নেম লেখাটা দেখাও, নেম লেখাটা দেখাও, তারপর নেম লেখাটা প্রদর্শন করো। ইংলিশে কেউ যদি বলে তাহলে বলতে পারে শো, না হলে বলতে পারে মেনশন, অনেকভাবে বলতে পারে, কিন্তু অন্য ভাষায় অন্য কিছু বলতে পারে। তো এইচটিএমএলও নিশ্চয়ই একটা ভাষা। তো এইচটিএমএল এর প্রত্যেকটা কাজ করানোর জন্য আমরা ট্যাগ ইউজ করি। ট্যাগ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে, তো এটা একটু পরে শিখছি ট্যাগ। তো ট্যাগ লেখার নিয়ম হলো আমরা এই দুইটা চিহ্নের মধ্যে ট্যাগ লিখবো। ধরো একটা ট্যাগ আছে, এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগের মধ্যে এইচটিএমএল এর সবকিছু থাকে, তো সেটা আমরা পরে দেখছি। তো এইচটিএমএল একটা ট্যাগ, তো ট্যাগ আমরা এইভাবে লিখি। ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ মানে একই ট্যাগের দুইটা অংশ, আর একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ হচ্ছে একটা ট্যাগ কোন জায়গায় শুরু হবে, আর এন্ডিং ট্যাগ হলো ধরো এই ট্যাগের মধ্যে তুমি অনেক কিছু লিখলে, মানে যা লিখে আর কি, এইচটিএমএল ট্যাগের মধ্যে সবকিছু থাকে। তো এইচটিএমএল এর মধ্যে তুমি অনেক কিছু লিখলে, লিখার পরে তুমি শেষ করলে, শেষ করার সময় তোমার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে লিখতে হবে, এই যে এইভাবে। এটা কি চিহ্ন? লেস দেন চিহ্ন দিয়ে তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপরে তোমার ওই ট্যাগের নাম দিয়ে শেষ করতে হবে। এমন যে কোনো ট্যাগ লেখার নিয়ম এটা। ধরো তোমার একটা ট্যাগ আছে, ধরো যে কোনো একটা ট্যাগ আমি ধরো লিখছি, ধরো ভিডিও নামে একটা ট্যাগ আছে, ভিডিও। এখন এখানে লিখলে তুমি কিছু একটা, তারপরে এই ট্যাগটা শেষ করে দিলে ভিডিও, এইভাবে। তো আশা করি বুঝতে পারছো যে ট্যাগ কেমনে লিখতে হয়। এখন কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর এন্ডিং ট্যাগ থাকে না, তো সেগুলো আমরা দেখছি। তো ট্যাগ আসলে দুই প্রকার। এই যে দুইটা জিনিস দিলাম, এটা হলো ট্যাগের অংশ, এটা হচ্ছে ট্যাগের অংশ, ট্যাগের অংশ বা এটাও ট্যাগের প্রকারভেদ বলতে পারো। আর ট্যাগ মূলত দুই প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ কি আর এমটি ট্যাগ কি? কন্টেইনার ট্যাগ হলো যে ট্যাগের স্টার্টিং আর এন্ডিং দুইটাই থাকে, মানে যেটার স্টার্টিং আর এন্ডিং দুইটাই থাকে। এখন স্টার্টিং আর এন্ডিং দুইটাই থাকলে কি হয়, এই যে তুমি এইচটিএমএলটা একটা স্টার্টিং আছে, এন্ডিং আছে, তাহলে ভিতরে কিছু জিনিস আছে। কন্টেইন মানে কি? ধারণ করা না? তার মানে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ থাকার কারণে ভিতরে কিছু জিনিস ধারণ করতে পারছে, তো সেটাই হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর এমটি ট্যাগ কি? যেটা শুধু স্টার্টিং থাকে, কোনো এন্ডিং থাকে না, স্টার্টিং থাকে। এখন শুধু স্টার্টিং থাকলে কি হয়, ধরো একটা ট্যাগ হচ্ছে লাইন ব্রেক, এটা আমরা পরে দেখবো যে লেখার মাঝে যদি নতুন লাইনে যেতে হয় তাহলে লাইন ব্রেক ট্যাগটা ইউজ করতে হয়। তো এটা আমি কিন্তু আগের দিন ট্যাগের লিস্টের মধ্যেও দিয়ে দিয়েছি, যে এটা মুখস্থ করতে দিয়েছিলাম। তো এই ট্যাগটার কিন্তু কোনো মানে এন্ডিং ট্যাগ নেই, এটা শুধুমাত্র স্টার্টিং ট্যাগ হিসেবে ব্যবহার হয়। এখন কন্টেইন মানে তো ধারণ করা। এখন ধারণ কখন করতে পারবে? যখন স্টার্টিং আর এন্ডিং দুইটাই থাকবে আর মাঝে কিছু জিনিস ধারণ করতে পারবে, তখন আমরা সেটাকে বলবো কন্টেইনার ট্যাগ। কিন্তু যখন শুধুমাত্র একটা ট্যাগেই শেষ, একই কোনো কিছু ধারণ করতে পারবে, এর যদি একটা এন্ডিং ট্যাগ থাকতো এইভাবে, তাহলে বলতে পারতাম যে ভিতরে একটা জিনিস সে ধারণ করতে পারছে। কিন্তু যার শুধুমাত্র স্টার্টিংই আছে, কোনো এন্ডিং নেই, সে তো ধারণ করতে পারবে না। সে কারণে তাকে বলা হয় এমটি ট্যাগ। এমটি মানে কি? ফাঁকা, মানে ফাঁকা ট্যাগ। আর এটা হলো কন্টেইনার ট্যাগ। তো এগুলো থিওরিটিক্যাল আলোচনা। আমাদের মূলত ট্যাগ লেখার নিয়ম কি আর কোনটা স্টার্টিং আছে কোনটার এন্ডিং নেই সেগুলো জানলে হবে। তো স্টার্টিং আছে এন্ডিং নেই এমন ট্যাগ খুবই কম, তো সেগুলো আমরা ব্যবহার করতে করতে শিখে যাবো যে এটা আসলে এন্ডিং নেই। তো আরো কিছু কিছু ট্যাগ আছে যেগুলোর এন্ডিং নেই, যেমন ইমেজ ট্যাগের কোনো এন্ডিং নেই। তারপরে আরো আছে এমন, সেগুলো আমরা সামনে যেয়ে দেখবো।
তো এবার আসছে এলিমেন্ট। তো এলিমেন্ট কিছুই না, সহজে বোঝো। ধরো আমার কাছে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে একটা ট্যাগ, আর এখানে ধরো আমার ট্যাগটা ক্লোজ হলো, বন্ধ হয়ে গেল। এখন ট্যাগ তুমি পরের লাইনে কোনো জায়গায় ক্লোজ করতে পারো, আবার তুমি ওই মাঝে অনেক কিছু লিখে তারপরে ক্লোজ করতে পারো, সমস্যা নেই, যেখানে এসে ক্লোজ করতে পারো। এখন ট্যাগের মাঝে ধরো তুমি অনেক কিছু লিখলে, এখন এখানে একটা জিনিস দেখো, ট্যাগ যেখান থেকে শুরু হলো আর যেখান থেকে শেষ হলো আর মাঝে যা যা আছে পুরো জিনিসটাকে বলা হয় একটা এলিমেন্ট। এটা হচ্ছে এলিমেন্ট, বুঝতে পারছো? এখন আগের দিনের ট্যাগ লিস্ট যদি মুখস্থ করে থাকো তাহলে একটা ট্যাগের নাম তুমি জানো, যেটা হচ্ছে পি ট্যাগ, কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্য ইউজ করা হয়। এখন ধরো তুমি পি ট্যাগ নিলে আর লিখলে যে মাই নেম ইজ, সামনে দেখবো আমরা ব্যবহার দেখবো, সমস্যা নেই, চিন্তা করো না। মাই নেম ইজ ধরো অমুক, মাই নেম ইজ অমুক, তারপর তুমি পি ট্যাগটা ক্লোজ করলে, এই যে এইভাবে। এখন এই যে পুরো অংশটা, পুরো অংশকে তুমি কি বলবা? এটাকে তুমি একটা এলিমেন্ট বলবা, মানে ট্যাগ শুরু ট্যাগ শেষ আর মাঝে যা আছে পুরো জিনিসটাকে একসাথে মিলিয়ে বলা হয় পি এলিমেন্ট। আশা করি বুঝতে পারছো। আবার তুমি এলিমেন্টের মাঝে যে জিনিসটুকু আছে, মানে ট্যাগের মাঝখানে, মানে দুইটা ট্যাগ সহ তো একবার এলিমেন্ট বলা হয়, কিন্তু শুধুমাত্র এই মাঝের জিনিসগুলোকে বলা হয় ওই এলিমেন্টের কন্টেন্ট। মানে এটা ওই এলিমেন্টের কন্টেন্ট। আশা করি ধরতে পারছো জিনিসটা। মানে আমরা ট্যাগ কাকে বলি বুঝতে পারছো, ট্যাগ আমরা কিভাবে লিখি সেটাও বুঝতে পারছো। এখন কোন একটা ট্যাগ আর তার ক্লোজিং ট্যাগ, এখন ট্যাগ ক্লোজিং ট্যাগ আর মাঝের সবকিছু মিলিয়ে পুরোটুকু অংশকে আমরা এলিমেন্ট বলি। আর যদি আমরা ট্যাগ গুলো বাদ দিয়ে শুধুমাত্র মাঝের অংশটুকু চিন্তা করি তাহলে বলবো যে ওটা হচ্ছে ওই এলিমেন্টের কন্টেন্ট। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে একটা জিনিস বলো তোমাকে, যেটার কোনো এন্ডিং ট্যাগ নেই, মানে যেটা হচ্ছে এমটি ট্যাগ, তার এলিমেন্টও এমটি না, তাহলে আমরা এটাও বলতে পারি মানে এমটি কন্টেন্ট, এলিমেন্ট না সরি কন্টেন্ট, মানে তার কন্টেন্টও এমটি। এখন কন্টেন্ট আমরা কাকে বলি বলো তো? কন্টেন্ট বলি হলো দুইটা ট্যাগের মাঝে আমরা যাই রাখি সেটা হচ্ছে কন্টেন্ট। এখন যেটা এমটি ট্যাগ, এমটি ট্যাগে কি হয়, শুধুমাত্র স্টার্টিং থাকে, কোনো এন্ডিং থাকে না। এখন এন্ডিং যদি না থাকে তাহলে মাঝের যেই কন্টেন্ট গুলো, মানে এই যে এখানে যেমন তুমি মাঝে একটা কন্টেন্ট পাচ্ছ, মানে দুই স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মাঝে কিছু একটা রাখলে তো সেটাকে আমরা কন্টেন্ট বলবো, ওই এলিমেন্টের কন্টেন্ট। কিন্তু যেগুলো এমটি ট্যাগ, মানে যেটা শুধুমাত্র স্টার্টিং আছে কোনো এন্ডিং নেই, সেটার তো মাঝে কিছু থাকবে না, তাই না? মাঝে কিছু না থাকলে সেটার কন্টেন্টটাও এমটি। তো এটা এমনি এমসিকিউর জন্য কাজে লাগতে পারে, এটা কোনো আলাদা প্রকারভেদ না। প্রকারভেদ মূলত এটাই, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ। কন্টেইনারে স্টার্টিং এন্ডিং দুইটাই থাকে, আর এমটিতে শুধুমাত্র স্টার্টিং থাকে। আর এলিমেন্ট জিনিসটা কি? এলিমেন্ট হলো স্টার্টিং ট্যাগ, দুইটা ট্যাগের মধ্যবর্তী সবকিছু, আর এন্ডিং ট্যাগ, পুরোটুকু অংশকে মিলিয়ে আমরা এলিমেন্ট বলি। আর স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ বাদ দিয়ে মাঝের এই অংশটুকুকে আমরা বলি এলিমেন্টের কন্টেন্ট। যদি কন্টেন্ট না থাকে, এই যে এখানে, এই যে এটাকে কিন্তু কোনো কন্টেন্ট নেই, কারণ এর কোনো এন্ডিং নেই। যেহেতু কন্টেন্ট নেই তাই এটাকে আমরা এমটি কন্টেন্ট বলেও ডাকতে পারি, মানে কন্টেন্ট হচ্ছে এমটি তাই। আর যেই ট্যাগের নাম সেই ট্যাগের, মানে সেই নামে এলিমেন্টের নামকরণ করা হয়। পি ট্যাগ নিয়ে যদি তুমি এলিমেন্ট তৈরি করো তাহলে তুমি এটাকে বলতে পারো পি এলিমেন্ট। তো এইগুলো অত গুরুত্বপূর্ণ না, আমাদের মূল গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা কোডিং করবো, তাই না? তো তার আগে একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হলো কেস সেন্সিটিভিটি। এই যে এখানে আমি যে একটা জিনিস পড়ালাম সিনট্যাক্স, সিনট্যাক্স কিন্তু আমি সব ল্যাঙ্গুয়েজের জন্যই পড়ালাম, মানে শুধুমাত্র এইচটিএমএল এর জন্য না। সিনট্যাক্স বুঝলাম যে কোডিং ল্যাঙ্গুয়েজের গ্রামার, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনট্যাক্স হতে পারে। তেমনি কেস সেন্সিটিভিটি আর একটা জিনিস, এটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কেস সেন্সিটিভিটি মানে হলো ক্যাপিটাল আর স্মল লেটার চিনতে পারার ক্ষমতা, ক্যাপিটাল আর স্মল লেটার চিনতে পারার ক্ষমতা, এটাকে বলা হয় কেস সেন্সিটিভিটি, চিনতে পারার ক্ষমতা। এখন কেমনে এটাকে সেন্সিটিভিটি নামকরণ হলো, কারণ ক্যাপিটাল লেটারকে আসলে ভালো ভদ্র ভাষায় বলা হয় আপার কেস, আপার কেস, আপার কেস। আর স্মল লেটারকে বলা হয় লোয়ার কেস। এখন এই আপার কেস নাকি লোয়ার কেস, এখন ধরো আমি তোমাকে একটা বড় হাতের এ দিলাম আর একটা ছোট হাতের এ দিলাম। এখন কেস সেন্সিটিভিটি যেই ল্যাঙ্গুয়েজে আছে সেই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে যে এটা হচ্ছে বড় হাতের, এটা ছোট হাতের। কিন্তু যে একদম মডার্ন টাইপের কেস সেন্সিটিভিটি এগুলো বোঝে না, সে মনে করবে এইটার এটা একদম সেম। যারা কেস সেন্সিটিভ
তারা কিন্তু মনে করবে সেম না, কিন্তু যাদের মধ্যে কেস সেন্সিটিভিটি নেই তারা মনে করবে এই দুটো একই জিনিস। তার মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ না হলে বড় হাতের আর ছোট হাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। আর যদি কেস সেন্সিটিভ হয় তাহলে দুইটার মধ্যে আলাদা করতে পারবে, মানে এই দুটো সমান হবে না। তাহলে কেস সেন্সিটিভ যারা, তারা কেস সেন্সিটিভ মানে যারা কেস সেন্সিটিভ তারা বড় হাতের আর ছোট হাতের আলাদা করতে পারবে। এখন খুবই আনন্দের আর দুঃখের বিষয় হলো HTML হলো কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না। সেই কারণে তুমি যদি কোনো ট্যাগ লেখার সময়, ধরো আমি পি ট্যাগ নিয়ে কাজ করছি, তুমি এখানে লিখলে ছোট হাতের পি আর এখানে যদি তুমি বড় হাতের পি লেখো তাও সমস্যা নেই। যদি তুমি এখানে HTML না লিখে এই ইয়ার কি করে HTML এইভাবে লেখো, আর এখানে যদি লেখো HTML এমন লেখো তাও কোনো সমস্যা নেই। এই ল্যাঙ্গুয়েজ যখন তুমি রান করবা তখন এ কিছুই বুঝতে পারবে না যে তুমি আসলে ছোট হাতের নাকি বড় হাতের লিখেছো। সে শুধু এই অক্ষরটা চেনে, সে জানবে না তুমি বড় হাতের লিখেছো নাকি ছোট হাতের লিখেছো। সেই কারণে তুমি যখন ট্যাগগুলো লিখবা, ট্যাগ আর যে জিনিসগুলো আমরা ব্যবহার করব কোডের মধ্যে, সেইগুলো তুমি বড় হাতের ছোট হাতের যেভাবে ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তাই বলে এমন না যে HTML কিছুই ছোট বড় চিনতে পারে না। যেমন ধরো তুমি কোনো কিছু লিখতে চাচ্ছ, এই যে এখানে আমি যদি একটু ক্রোমের মধ্যে নিয়ে যাই, এই যে এখানে অনেক লেখা টেখা রয়নি, এখানে তো সব বাংলা লেখা, ইংলিশ লেখাও তো থাকবে। তো এই যে যেগুলো আমার মানুষকে দেখানো লাগবে ওয়েবসাইটের মধ্যে, সেই জিনিসগুলো আবার সেন্সিটিভিটি মেনে চলবে। মানে তুমি ধরো একটা লেখা লিখতে চাচ্ছ, আমি এখানে দেখাই, একটা লেখা ধরো লিখতে চাচ্ছ, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এমন একটা লেখা লিখতে চাচ্ছ। এই লেখা তো তোমার মানুষকে দেখাতে হবে, তাই না? তো মানুষ যেহেতু বড় হাতের ছোট হাতের জেনে, তাহলে এখানে তো তুমি নিজের ইচ্ছা মতো দিতে পারবে না। মানে যখন তুমি মানুষকে প্রদর্শন করার জন্য, মানে যে জিনিসটা তুমি মানুষকে প্রদর্শন করতে চাচ্ছ, যে লেখাটা, সেই লেখাটার ক্ষেত্রে তুমি ছোট বড় হিসাব করে করবা। কিন্তু যে ট্যাগ লেখা, মানে যেগুলো HTML এর ভিতরের জিনিস, যেগুলো মানুষ দেখবে না, মানুষ শুধু তো এই লেখাটা দেখবে, তাই না? কিন্তু তুমি তো এই লেখা লেখার জন্য এইভাবে লিখছিলে, পি তারপরে এই জিনিসটা তারপরে এইভাবে লিখছিলে, অথবা তুমি হেডলাইন আকারে দিয়েছো, মনে হয় H1 দিয়ে দিয়েছো, এইভাবে লিখছিলে। তো এগুলো আমরা দেখবো সামনে, চিন্তা করো না। তো এইভাবে তুমি লিখছিলে, কিন্তু এই জিনিসটা মানে মাঝে তুমি যা লিখলে সেটা তো মানুষ দেখবে, ওয়েবসাইটটা যখন ভিজিট করবে তখনই তো দেখবে। তাহলে মানুষ যেটা দেখবে সেটা তোমার বড় ছোট ঠিক করে দিতে হবে। কিন্তু এইখানে যে এই জিনিসটা তুমি তুমি নিজে লিখেছো যেটা মানুষ দেখবে না, সেটা তুমি ছোট হাতের লেখো আর বড় হাতের লেখো, কোনো সমস্যা নেই। মানে HTML এর ভিতর সবকিছুই তুমি ছোট হাতের বড় হাতের যা ইচ্ছে দিতে পারো, কিন্তু যেই জিনিসটুকু আসলে আউটপুট হিসেবে দেখা যাবে, এটা তো আউটপুটের মধ্যে দেখা যাবে, তাই না? সেটা তুমি ছোট হাতের বড় হাতের ঠিক রেখে করবা। তো আমরা সাধারণত কি করি, আমরা যেহেতু HTML কেস সেন্সিটিভ না, তাই আমরা ছোট হাতের দিয়ে করি সবকিছু। মানে আমরা এই ট্যাগগুলো সবসময় ছোট হাতের দেবো, HTML ট্যাগ এইভাবে দেবো। বড় হাতের খুবই কম দেওয়া হয়, মানে HTML এইভাবেও তুমি দিতে পারো, সমস্যা নেই। HTML এইভাবেও তুমি দিতে পারো, কিন্তু এইভাবে না দিয়ে এটা দেওয়া হয়, কারণ বড় হাতের দিতে গেলে তোমাকে একটা বাটন চাপতে হবে। এই যে এমন একটা বাটন আছে কিবোর্ডে, এই বাটন চেপে তারপরে বড় হাতের লিখতে হয়। আর ছোট হাতের লেখার জন্য তো কিছু করা লাগে না, তাই ছোট হাতের লেখাটাই বেশি সহজ। তাই আমরা চেষ্টা করবো খাতায় যখন লিখবো ছোট হাতের লেখার ট্যাগগুলো। তো এতক্ষণ অনেক কিছু মাথার উপর দিয়ে গেল, এবার আমরা একদম প্র্যাকটিক্যালি শুরু করি। ট্যাগের মধ্যে ট্যাগ বসানোর নিয়ম, এটা আমরা দেখবো একটু পরে। তো HTML হেড বডি ট্যাগ, এটা আগে আমাদের বুঝতে হবে। তো এটা আসলে কি বলতো, তার আগে আমরা এটাই শিখে আসি যে ট্যাগের মধ্যে ট্যাগ বসানোর নিয়ম কি। ট্যাগের মধ্যে ট্যাগ বসানোর নিয়মটা তুমি এই সিটের মাধ্যমে তুমি আসলে বুঝতে পারো। এটা তো HTML এ আমার প্রথম ভিডিও, তাই একটু মনে হয় বোঝাতে সমস্যা হচ্ছে। তো পরের ভিডিওগুলোতে ভালো হবে না, তো একটু বোঝার চেষ্টা করো কষ্ট করে। তো দেখো ট্যাগের মধ্যে ট্যাগ বসানোর নিয়ম, এটা কিন্তু বইয়ে আছে। তো এটা এইভাবে তুমি চিন্তা করতে পারো, আমি নিজের একটা কাল্পনিক চিত্র আঁকাচ্ছি, মানে এটা বোঝার জন্য একটা চিত্র। ধরো এটা একটা বড় ট্যাগ, এটার এই অংশটা আমি স্টার্টিং বোঝাচ্ছি আর এই অংশটা আমি এন্ডিং বোঝাচ্ছি, এই যে এইভাবে। এখন এই ট্যাগের মধ্যে তুমি আরেকটা ট্যাগ বসাতে চাচ্ছ, এখন এই ট্যাগের মধ্যে ট্যাগ বসাতে চাইলে তোমাকে তো অবশ্যই এর ভিতরেই থাকতে হবে। এর স্টার্টিংটা আর এর এন্ডিংটা, এটা তো অবশ্যই এর ভিতরে থাকতে হবে। আমি অন্য কালার দিয়ে যদি দেখাই এই জিনিসটা, ধরো এই সাদা ট্যাগটার মধ্যে আমি আরেকটা এই যে এই রঙের একটা ট্যাগ নিলাম। এখন এই রঙের ট্যাগের স্টার্টিং আর এন্ডিং,
এই দুইটা জিনিস তো অবশ্যই এই সাদাটার স্টার্টিং আর এন্ডিং এর ভিতরেই হতে হবে। মানে দেখো এই যে দ্বিতীয় ট্যাগটা আমি নিলাম, এই ট্যাগের স্টার্টিংটা কিন্তু সাদাটার পরে, কিন্তু এন্ডিংটা কিন্তু সাদাটার আগে। তার মানে জিনিসটা কেমন দেখায়? তো এটা একটা ট্যাগ, ধরো আমি সেটাকে লিখলাম ট্যাগ 1। এই ট্যাগ 1টা শুরু হবে, এই ট্যাগ 1টা শেষ হবে, এই যে এইভাবে হলো। এখন এই ট্যাগের মধ্যে তুমি যদি এই কালারের একটা ট্যাগ নিতে চাও, তাহলে ধরো এটা ট্যাগ 2, তাহলে তুমি এখানে ট্যাগ 2 নিলে। এখন তুমি কি দেখছো এই সিটটা, যে যেহেতু এই দ্বিতীয় ট্যাগটা এই প্রথম ট্যাগটার ভিতরে আছে, তাহলে দ্বিতীয় ট্যাগটা প্রথম ট্যাগ শেষ হওয়ার আগে শেষ হওয়া লাগবে, এই যে এখানে দেখতে পারছো। তার মানে এটা অবশ্যই আগেই শেষ হওয়া লাগবে। মানে তুমি একটা জিনিস কোন একটা ট্যাগের ভিতরে দিয়ে দিয়েছো, মানে অন্য আরেকটা ট্যাগ যদি তুমি প্রথম ট্যাগের মধ্যে দিয়ে দাও, তাহলে সেই দ্বিতীয় ট্যাগটা প্রথম ট্যাগের আগেই তোমার শেষ হওয়া লাগবে। এখন এর মধ্যে যদি তুমি আরো একটা ট্যাগ দাও, তাহলে তার স্টার্টিং আর এন্ডিং এর ভিতরেই হওয়া লাগবে। এখন এমন হবে না কখনো, এমন কি কখনো হয় বলতো, যে এই যে একটা ট্যাগ আর এর মধ্যে ধরো তুমি আরেকটা ট্যাগ দিতে চাচ্ছ, এখন এই ট্যাগটা কি কখনো এইরকম হয়? আমরা তো একটা ট্যাগের মধ্যে একটা ট্যাগের ভিতরে আর একটা ট্যাগ দিছি মধ্যে, তাহলে তুমি কি, তোমার তো এইভাবে থাকা উচিত তাই না? তুমি ধরো এইভাবে না দিয়ে তুমি ধরো এইভাবে দিলে, এইভাবে তো আসলে কোনো বাস্তব কিছু হয় না। তো তার মানে কি, এই চিত্রটা তাহলে কেমন একটা ভুল চিত্র। শুরুতে ধরো স্টার্টিং এমন ছিল, এন্ডিং এমন ছিল, তার মধ্যে তুমি আরেকটা ট্যাগ দিতে গিয়ে তুমি স্টার্টিংটা ঠিকই করলে আর এন্ডিংটা বাইরে দিয়ে দিলে, তাহলে হবে না। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, বুঝতে না পারলে দেখো। ধরো এখানে একটা ট্যাগ আছে, এটা ট্যাগ 1, এটা হলো ট্যাগ 1, এটা তুমি ক্লোজও করলে ট্যাগ 2 দিয়ে। এখন তার মধ্যে তুমি আরেকটা ট্যাগ ধরে আনলে, এখন এই ট্যাগটা ধরে আনলে, এটাকে তুমি লিখলে ট্যাগ 2। এখন এই ট্যাগ 2টা যেহেতু শুরু করেছো এই ট্যাগ 1 এর ভিতরে, তাই তোমার শেষও করে ফেলতে হবে ট্যাগ 1 এর ভিতরেই, এভাবে। এখন তুমি যদি এই কাজ না করে এটা যদি তুমি বাইরে শেষ করো, তাহলে কিন্তু তোমার নিয়ম মানে হলো না, মানে এটাই কিন্তু ভুল হবে। তাহলে আমার মূল মেসেজটা তুমি বুঝতে পারছো, যে কোনো একটা ট্যাগের মধ্যে যদি আরেকটা ট্যাগ বসাতে হয়, তাহলে সেই ট্যাগের স্টার্টিং আর এন্ডিং এই প্রথম ট্যাগের ভিতরেই হওয়া লাগবে, তুমি বাইরে যেতে পারবে না। এখন ধরো HTML বলে একটা ট্যাগ আছে, যে ট্যাগের মধ্যে HTML এর সবকিছু থাকবে, তাহলে HTML। এখন HTML এর মধ্যে ধরো আরেকটা ট্যাগ আমি নিলাম, ধরো আমি একটা ট্যাগ নিলাম P। এখন P ট্যাগ যেহেতু তুমি নিয়েছো, তাই তোমাকে HTML এর ভিতরেই P ট্যাগটা শেষ করতে হবে এইভাবে। এখন যদি তুমি এইভাবে বাইরে শেষ করো, তাহলে তোমার হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে কি হবে, সঠিকটা হবে P ট্যাগটা তোমার ভিতরেই করতে হবে, আর এখানে হবে না, বাইরে হবে না। তার মানে একটা ট্যাগের মধ্যে তুমি যখন অন্য আরেকটা ট্যাগ ভিতরে প্রবেশ করাবা, মানে অন্য আরেকটা ট্যাগ তুমি বসাবা, তখন ওই ট্যাগের মানে ওই প্রথম ট্যাগের মধ্যে দ্বিতীয় ট্যাগ শুরু আর শেষ করে ফেলতে হবে, তুমি বাইরে যেতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা যাই মূল জিনিস, এতক্ষণ যা শিখলে এতক্ষণ মাথায় না ঢুকলে সমস্যা নেই। এখন এই অংশটা করো, তারপরে আবার প্রথমটা একটু দেখে নিও, তাহলে বুঝে যাবে না আমি কি বোঝাতে চাইছি। এবার দেখো HTML হেড বডি, এই তিনটা হচ্ছে একদম মূল জিনিস, কোর জিনিস একদম। তো HTML ট্যাগটা আমি এতক্ষণে বুঝালাম, আরেকবার দেখো। HTML হলো, এগুলো সব এক একটা ট্যাগ, বুঝতে পারছো? প্রত্যেকটা একটা ট্যাগ। তাহলে HTML লেখার সময় আমরা সব সময় HTML ট্যাগটা ইউজ করবো, HTML। এই ট্যাগের মধ্যে HTML এর সবকিছু থাকবে, তাহলে HTML আমি শুরু করলাম, HTML শেষ করলাম। এখন HTML এর মধ্যে আমি যা যা লিখবো সবকিছু এই এই দুইটা ট্যাগের মধ্যেই থাকবে, মানে এই একটা ট্যাগের মধ্যে, এই স্টার্টিং আর এন্ডিং এর মধ্যেই। এখন HTML এর আবার মানে পুরো HTML জিনিসটাকে আমরা আবার দুইটা অংশে বিভক্ত করতে পারি, একটা হলো হেড ট্যাগ আর একটা হলো বডি ট্যাগ। এখন হেড ট্যাগের মধ্যে কি কি থাকে, ওই মানুষের মাথায় যা থাকে তাই, মানে মানুষের মাথার মধ্যে যেমন ব্রেন থাকে, মানে পুরো ওয়েবসাইটটার মধ্যে আমরা মানে মাথার মতো কাজ করবে এমন কিছু জিনিস এখানে দেবো হেড ট্যাগের মধ্যে। মানে এতটুকু না বুঝলে হবে, শুধুমাত্র দেখো যে HTML এর মধ্যে হেড ট্যাগ আর বডি ট্যাগ দুইটা অংশ থাকে, তাহলে আমি একটা হেড ট্যাগ নিলাম, হেডের মধ্যে কিছু একটা থাকবে ধরো, আর হেড ট্যাগ ক্লোজও হয়ে গেল। ক্লোজ কিন্তু বাইরে করতে পারবো না, ভিতরে করতে হবে হেড ট্যাগ। এখন হেড ট্যাগের পরে আর একটা ট্যাগ থাকবে, সেটা হচ্ছে বডি ট্যাগ। কারণ বডি ট্যাগের মধ্যেও আরো কিছু থাকবে, অনেক কিছুই তো থাকবে তাই না? তারপর বডি ট্যাগও ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার, এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। তো তার মানে কি, তোমার HTML এ তুমি যাই লিখবা সেগুলো লিখবা হচ্ছে HTML ট্যাগের মধ্যে, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, এর মধ্যে সবকিছু। এবার HTML এর ভিতরে আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড ট্যাগ আর একটা হলো বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে এমন এমন কিছু জিনিস দেখাবো যেগুলো মানে হেডের মধ্যে থাকবে আর কি, আর বডির মধ্যে কিছু জিনিস থাকবে। মূলত আমরা সবচেয়ে বেশি কাজ করবো এই যে বডির মধ্যে, আর হেডের মধ্যে তো অল্প কিছু, মানুষের মাথার কতটুকু হয়। তো হেডের মধ্যে এমন এমন জিনিস থাকবে যে আমার কি কি ভাষা ইউজ করা হবে HTML এ, আরো বিভিন্ন জিনিস।
মানে নির্ধারণী কিছু জিনিস হেডের মধ্যে, এগুলো আসলে মানে হেডের মধ্যে যা থাকবে সেগুলো আসলে ওইভাবে আউটপুট হিসেবে প্রকাশ পাবে না। আমরা মূলত যা কাজ করবো, মূলত যা প্রদর্শন করবো সবকিছু এই যে বডি ট্যাগের মধ্যে করব। আশা করি বুঝতে পারছো, মোটামুটি একটা ভাষা আইডিয়া চলে এসেছে। তো চলো আমরা সামনে যাই, তাহলে বুঝতে পারবা। তো ইনসাইড হেড ট্যাগ, তো ইনসাইড হেড ট্যাগের মধ্যে আমরা কি কি ইউজ করতে পারি, মানে এখানে মূলত আমি বোঝাবো যে এই হেড ট্যাগের মধ্যে তুমি কি কি ট্যাগ ইউজ করতে পারবা। হেড ট্যাগের মধ্যে যেমন ধরো কয়েকটা ট্যাগ ইউজ করা যায়, একটা হচ্ছে টাইটেল ট্যাগ, একটা তুমি মেটা ট্যাগ ইউজ করতে পারো। এগুলো কিন্তু মুখস্থ করাইছি, তো এই জিনিসগুলো যদি মুখস্থ থাকে তাহলে বুঝতে পারবো যে কোনটা দিয়ে কি করে। আরো বিভিন্ন কিছু আছে, যেমন লিঙ্ক আছে, বেস আছে, ওইগুলো লাগছে না। এই ভিডিওতে আমরা এই দুইটা জিনিস নিয়ে কাজ করব, এটা নিয়ে অত বেশি কাজ করব না। আর ইনসাইড বডি ট্যাগ এগুলো তো লিখে রাখিছি। তো চলো ইনসাইড হেড ট্যাগটা নিয়ে কাজ করি। তার আগে আমরা একটু কোডিংটা করে আসি। এই যে স্ট্রাকচার আমরা শিখলাম, এটা আসলে লিখে আসা উচিত না? চলো আমরা লিখে আসি। তাহলে দেখো এখানে আমি যা লিখবো, আমি ধরো এখানে লিখবো এই যে এই জিনিসের মধ্যে, আর এখানে ক্রমের মধ্যে আমি সেটার আউটপুট দেখবো। এই যে এখানে দেখো আউটপুট আছে। তো আমি পুরো জিনিসটা মুছে দিচ্ছি, এটা পুরো জিনিসটা কেটে দিচ্ছি আমি একটু ওয়েট। এটা আমি এই যে কেটে দিলাম, আর এখানেও আমি রিফ্রেশ করে দিলাম। দেখো এখন আর কিছু নেই। তো এবার আমরা কি করব, এবার চলো আমরা কোডিং করা শুরু করি। তো আমাদের কি কি ছিল বলতে, এইচটিএমএল ট্যাগ থাকবে, তার মধ্যে হেড ট্যাগ থাকবে, আর বডি ট্যাগ থাকবে। তো চলো আমরা শুরু করি। তাহলে দেখো শুরুতে আমরা এইচটিএমএল ট্যাগটা ইউজ করব। তো এখানে এইচ এইচ কোথায়, এইচটিএমএল, এই যে এভাবে আমরা ইউজ করে ফেললাম। দেখো আমার যে কোড এডিটরটা আছে সেখানে কিন্তু অলরেডি ক্লোজিং ট্যাগটা চলে এসেছে, দেখতে পারছো? তো এখানে তুমি কিছু জায়গা নিয়ে নাও, কারণ এর মধ্যেই তুমি সবকিছু করবা। এবার তুমি হেড ট্যাগটা নাও। তো আমি দ্রুত লিখে ফেলছি এইভাবে। এই যে এই জিনিসটা আমার আছে, তোমার মোবাইলেও পাবা না। যদি তুমি শুধুমাত্র হেড কথাটা লেখো তাহলে এই জিনিসটা চলে আসে। তো আমরা খাতায় তো আর এভাবে লিখবো না, তো খাতায় আমরা পুরো জিনিসটা তুলে নেবো। তো এই যে দেখো হেড ট্যাগ, তারপরে আমাদের আসে বডি ট্যাগ। তো বডিটাও আমি লিখে দিচ্ছি এইভাবে। আমার যেহেতু দ্রুত হচ্ছে তাই আমি দ্রুতই করে ফেলছি। তো এই যে এই জিনিসটা আমরা তৈরি করলাম, এখন আমরা এটুকু লাগছে না, এটুকুও লাগছে না, কারণ বডির পরে আমরা এইচটিএমএল দিয়ে শেষ করে দেবো। এখন হেডের মাঝে আমরা কিছু তো অবশ্যই লিখবো, এখানে তো কিছু লিখবো অবশ্যই, বডির মধ্যে অবশ্যই কিছু না কিছু লিখবো। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচার, আশা করি তুমি বুঝতে পারছো। এখন হেডের মধ্যে আমরা কি কি লিখবো, বডির মধ্যে কি কি লিখবো, আর তার আউটপুট কেমন হবে সেইগুলো আমরা দেখবো। চলো আমরা যাই। দেখো এবার আমরা ইনসাইড হেড ট্যাগ। এখন হেড ট্যাগের মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে টাইটেল। তো তুমি এইচটিএমএল এর টাইটেল সিলেক্ট করে দিতে পারো। এখন টাইটেলের এই মানে স্টার্টিং আর এন্ডিং দুইটা ট্যাগই আছে। এখন তুমি টাইটেলে ধরো দিলে যে মাই ওয়েবসাইট এমন একটা নাম দিলে, বা ধরো আমি একটা দিলাম রেডিয়েন্ট স্কুল, এটা দিলাম হলো টাইটেল রেডিয়েন্ট স্কুল। এটা যদি টাইটেল দিই তাহলে কি আউটপুট আসবে সেটা আমি দেখাই, একদম লাইভ দেখাবো। তো তুমি হেড ট্যাগের মধ্যে টাইটেল জিনিসটা ইউজ করতে পারো। এখন টাইটেল ইউজ করলে আসলে হবেটা কি, দেখো আমি হেডের মধ্যে যদি টাইটেল ইউজ করি, এবার শুধু কোডিং, এবার আর কিছু নেই, মানে পড়াশোনা আর কিছু নেই, এবার শুধু প্র্যাকটিস। লাইভে দেখবো যে কোন জিনিসটাই কি কি হয়, সেটাই আমাদের হয়ে যাবে। তো আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি, তুমি যত ইচ্ছে স্পেস দিতে পারো, সমস্যা নেই, তুমি স্পেস দিয়ে করতে পারো এই কাজগুলো, তাও হয়ে যাবে। এখন আমি শিফট দিলাম, শিফট দিয়ে আমি লিখবো টাইটেল, টাইটেল লিখলাম, আর এটাও দিয়ে দিলাম। দেখো আমার ক্লোজিংটাও কিন্তু চলে এসেছে। এখন এর মধ্যে আমি যে কোনো কিছু লিখছি, ধরো আমি লিখছি রেডিয়েন্ট স্কুল, রেডিয়েন্ট স্কুল, এই যে লিখলাম। এবার যদি এই জিনিসটাকে আমি রান করি, রান কোথায় করবো জানো, এই যে এখানে, এই যে এই জিনিসটা কিন্তু আমার চলে আসলো। এখন একটা জিনিস দেখো, এখানে হেডের মধ্যে টাইটেল, আচ্ছা এখানে একটু ভুল গিয়েছে, এই যে এই জিনিসটা আছে, এবার ঠিক আছে। তো দেখো টাইটেল মূলত এখানে কোনো লেখা আনে না। টাইটেল তুমি যদি লেখো, এই যে হেডের মধ্যে তুমি যে টাইটেলটা ইউজ করবে, এই ট্যাগটা, এই ট্যাগের কাজটাই হচ্ছে এই যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, ধরো এই যে আমি উদাহরণে দেখাই, না হলে আগে দেখে নাও। এই যে দেখো এই জায়গায় কিন্তু রেডিয়েন্ট স্কুল চলে এসেছে, মোবাইলে দেখা নাও যেতে পারে, একটু জুম করে দেখো ইউটিউবের ভিডিওতে অথবা ফোনে এই ভিডিওতে, দেখো এখানে কিন্তু আমার ওই টাইটেলের নাম চলে এসেছে। এবং টাইটেল মূলত কি করে, ধরো আমি বন্দি পাঠশালার ওয়েবসাইট দিয়ে উদাহরণটা দেখাই। বন্দি পাঠশালার ওয়েবসাইটে এই পেজে যখন আছি, দেখো এখানে লেখা আছে বন্দি পাঠশালা ইংলিশে আবার বাংলায়। তো
ধরো আমি অল বুকসের মধ্যে গেলাম, তাহলে দেখো এখানে অল বুকস টাইটেল চলে আসলো। যদি আমি ধরো এইচএসসিতে গেলাম, তাহলে দেখো এইচএসসি বন্দি পাঠশালা লেখা চলে আসলো। যদি অল কোর্সেসে যাই, তাহলে দেখো এটা চলে আসলো। যদি আমি ড্যাশবোর্ডে যাই, আমার ড্যাশবোর্ডে, তাহলে দেখো এখানে চলে আসলো। তারপর ধরো আমি যে কোনো একটা কোর্সের মধ্যে গেলাম, ধরো এখানে গেলাম, দেখো এখানে ওয়াসিং আর্কাইভ ক্লাস। মানে কোনো একটা ওয়েব পেজের মধ্যে যখন তুমি যাবা, ওয়েব পেজ মূলত কি একটা ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো পেজ আছে, সেটাকে বলা হয় ওয়েব পেজ। তো প্রত্যেকটা ওয়েব পেজের একটা আলাদা আলাদা নাম থাকে, যে নামগুলো এই যে উপরে এই ট্যাবের এখানে দেখায়। এই যে এখানে তুমি যদি কার্সরটা নিয়ে যাও, তাহলে এই নামগুলো প্রদর্শন করবে। তো এই নামটাই হচ্ছে টাইটেল। তার মানে টাইটেলটা মূলত কি, টাইটেল আমি যদি এভাবে একটু এঁকে দেখাই, এটা ধরো তোমার মোবাইল বা তোমার কম্পিউটার, ল্যাপটপ, যাই হোক, এখানে তুমি একটা ওয়েবসাইটের কোনো একটা পেজের মধ্যে আসো। তো সেই পেজের জন্য তোমার এই যে এক পাশে তোমার তো অনেকগুলো ট্যাগ থাকে। তো ধরো তোমার আগে অনেক কিছু ছিল ভিজিট করা, এখন ধরো তুমি এটাই আসো, এটাই তোমার যে টাইটেলের নামটা তুমি দিবা সেটা এখানে আসবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন টাইটেলের নেম যদি আমি চেঞ্জ করি, দেখো আমি টাইটেল হিসেবে ইউজ করছিলাম রেডিয়েন্ট স্কুল, তাই এখানে রেডিয়েন্ট স্কুল এসেছে। এখানে একদম ফাঁকা আছে, কারণ আমি এখনো বডির মধ্যে কিছু করিনি। আমি কি বললাম বলো তো, বডির মধ্যে কিছু করিনি, তাই এখানে কিছু আসেনি। বডির মধ্যে আমরা যা যা দেখাবো সেইগুলো এখানে আসবে, প্রদর্শন হবে। আর হেডের মধ্যে যা দেবো সেটা মূলত আমার ওয়েবসাইটের নাম কি হবে, ওয়েবসাইটে আমরা কি ভাষা ইউজ করবো সেইগুলো বোঝানোর জন্য। তাহলে দেখো আমি যদি আরেকটা উদাহরণ দিতে পারি, রেডিয়েন্ট স্কুল 2 লিখলাম, ধরো রেডিয়েন্ট স্কুল 2। এবার যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে রেডিয়েন্ট স্কুল 2 হয়ে গেল। ধরো আমি আরও অন্য কিছু লিখলাম, ধরো আমি লিখলাম যে মাই ওয়েবসাইট, ধরো আমি লিখছি যে ধরো মাই ওয়েবসাইট, এটা লিখলাম। ধরো এটা লিখে যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখো মাই ওয়েবসাইট। তার মানে টাইটেল জিনিসটা কি তুমি বুঝতে পারছো? টাইটেল কোনো প্রদর্শনের জিনিস না। টাইটেল মূলত আমার ওয়েব পেজের নামটা কি হবে সেটা দেখাবে, তাছাড়া আর কিছু না। মানে এখানে কোনো কন্টেন্টের মধ্যে মানে আমি যা প্রদর্শন করতে চাচ্ছি সেটা কোনো টাইটেল না। টাইটেল হলো আমার যে ওয়েব পেজটা, সেই ওয়েব পেজের নাম হলো এই টাইটেল, মানে সেটাই টাইটেল বোঝাই। আশা করি তুমি বুঝতে পারছো টাইটেলটা কি। এবার মেটা, মেটা জিনিসটা আমরা পরে শিখলেও পারতাম, এখন ছোট করে একটা জিনিস বলে দিই। মেটা সম্পর্কে অত বেশি আমাদের আপাতত জানা লাগছে না। তো আচ্ছা, মেটা একটু পরে শিখবো না, এটা মাথায় প্রেশার পড়ে যাবে না। তো টাইটেলটা তুমি বুঝতে পারলে, চলো আমরা বডি নিয়ে কাজ শুরু করি। তো বডিতেই মূলত আমাদের মূল কোডিং শুরু। এতক্ষণ যদি বুঝতে একটু কষ্ট হয়, এখান থেকে একটু মজা পাবা না কাজগুলো করে। এখন দেখো প্রথমে আমরা বডির মধ্যে আমরা আজকের এই ভিডিওতে মোট 3 রকম জিনিস শিখবো। একটা হচ্ছে হেডিং, 6টা ট্যাগ আছে এর মধ্যে, প্যারাগ্রাফ একটা ট্যাগ, আর টেক্সট ফরম্যাটিং ট্যাগ অনেকগুলো আছে। সবগুলো আশা করি মুখস্থ করেছো, কিছু কিছু বাদও যেতে পারে আগের নোটের মধ্যে। তো এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সবই। তো হেডিং জিনিসটা কি, হেডলাইন দেওয়া। চলো প্রথমে আমরা হেডিংটা দেখে নিই, হেডিংটা কি করে। এগুলো কিন্তু এবার বডির মধ্যে ব্যবহার হবে। হেডের মধ্যে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হেডের মধ্যে ব্যবহার হবে, ইনসাইড হেড ট্যাগ। আর বাকি যত যা আছে সবকিছু ব্যবহার হবে বডির মধ্যে। বডির মধ্যে যা ব্যবহার করবে সেটাই আউটপুট হিসেবে দেখাবে, সেটাই মূলত আউটপুট। আর হেডের মধ্যে যা হবে সেটা হচ্ছে মূলত ওয়েবসাইটের প্রকৃতি নির্ধারণ করবে। ওয়েবসাইটের বা ওয়েব পেজের, মানে ওয়েবসাইটের মধ্যে যে পেজটা নিয়ে তুমি কাজ করছো, ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য। যেমন টাইটেল যেমন বোঝাইলো যে ওই ওয়েবসাইটের নামটা কি, তাই। কিন্তু আমি যদি ওয়েবসাইটের মধ্যে কোনো লেখা টেখা কিছু দেখাতে চাই, তাহলে বডির মধ্যে কাজ করতে হবে। এখন বডির মধ্যে প্রথম আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হেডিং, H1, H2, H3, H4, H5, H6। তো চলো আমরা হেডিং নিয়ে কাজ করি। তো হেডিং মূলত ব্যবহার করা হয় হেডলাইন দেওয়ার জন্য। দেখো আমি উদাহরণের মাধ্যমে এখন থেকে দেখানো শুরু করি। তুমি যত এসে স্পেস দিয়ে কাজ করতে পারো, সমস্যা নেই। এখানে HTML এতই মানে মডার্ন টাইপের যে সে কেস সেন্সিটিভও না, মানে বড় ছোট কিছু বোঝে না। এখানে যদি আমি এই হেড না লিখে এখানে যদি আমি বড় হাতের এইচ লিখতাম, তাও কিন্তু জিনিসটা সেমই হতো, কোনো সমস্যা নেই। আবার তুমি যত স্পেস দিতে পারো ট্যাগগুলোর মাঝে, কোনো সমস্যা নেই। তো এবার কি হবে, এবার আমি তো হেডিং ট্যাগটা বোঝাবো। তো আরেকটা জিনিস মনে রাখো, হেডিং কিন্তু হেড না। হেডিং মানে হচ্ছে একটা হেডলাইন। অনেকে হেডিং এর সাথে হেড ট্যাগ গুলিয়ে ফেলে। হেডিংটা বলতে আমি বোঝাচ্ছি হেডলাইন, এটা হচ্ছে হেডলাইন। মানে আমরা যে একটা হেডলাইন দিই না, অনেক প্যারাগ্রাফ কম্পোজিশন বা অনেক কিছু, সেই রকম জিনিস হচ্ছে হেডিং। আশা করি বুঝতে পারছো। তো এখানে চলো আমরা হেডিং দেখে নিই। তো এখানে আমি হেডিং লিখছি, ধরো প্রথম একটা হেডিং লিখলাম, ধরো H1 লিখলাম। H1 লেখার পর দেখো আমার কিন্তু ক্লোজিংও চলে আসলো। এখন আমি দিচ্ছি হেডলাইন 1 দিলাম ধরো। তাহলে এটা যদি আমি এখন রান করি, এবার কিন্তু আমি বডির মধ্যে লিখেছি, মানে এখানে জিনিসটা আসবে। দেখো এখানে কিন্তু হেডলাইন 1 চলে আসলো।
তো এটা হচ্ছে একটা হেডলাইন। এবার তুমি যদি প্যারাগ্রাফ দিয়ে কিছু লেখো, দেখো আমি এখানে হেডলাইনের পর আরেকটা জিনিস রাখেছি প্যারাগ্রাফ, অন্যগুলো দেখাচ্ছি হেডলাইন, সমস্যা নেই। এবার প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করবো, মূলত এগুলো মুখস্থ করাইছি। প্যারাগ্রাফের মধ্যে তুমি যে কোনো লেখা লিখবা, যে কোনো লেখা তুমি প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারবা। সেগুলো নর্মাল সাইজের হবে। তুমি যেগুলো হেডিং হিসেবে লিখবে, হেডলাইন, সেগুলো বড় সাইজের হবে। আর প্যারাগ্রাফে তুমি যে লিখবে সেগুলো নর্মাল সাইজের হবে। তাহলে আমরা ধরো প্যারাগ্রাফ লিখবো। এবার ধরো আমরা পি ট্যাগ নেব। পি ট্যাগ আমি একবারে নিয়ে নিচ্ছি, তুমি এভাবে লিখে দিবা। পি ট্যাগের মধ্যে লিখলাম ধরো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, এটা লিখলাম আমি ধরো। তো এবার যদি লিখি আর এবার যদি আমি রান করি জিনিসটা, এখানে আমি রিফ্রেশ করছি, দেখো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এবার কিন্তু নর্মাল সাইজেই আছে। আমি মূলত অনেক জুম করে রেখেছি, সেই কারণে জিনিসটা বড় মনে হচ্ছে। এটা কিন্তু আসলে ছোটই, মানে এত বড় না। মোবাইলে একটু বড় দেখা যায়, ল্যাপটপে কিন্তু ছোট আছে। তো এমন দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এবার তুমি যা কিছু লিখতে পারো প্যারাগ্রাফের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে তুমি যে কোনো কিছু লিখতে পারো। ধরো এবার আমি লিখছি যে প্লিজ হেল্প মি টু মেক ইট বেটার, দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, প্লিজ হেল্প মি টু মেক ইট বেটার। তো এটা ধরো আমি আবার রিফ্রেশ করলাম, এই যে দেখো প্লিজ হেল্প মি টু মেক ইট বেটার। তো HTML মূলত এমনই, তুমি আসলে এগুলো কালার করতে পারবা না এখনই, শুধু HTML ব্যবহার করে কালার করতে পারবা না, কিন্তু যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে আসতে পারবে। যেমন ধরো আমি লেখা আনলাম। এবার একটা জিনিস, যে হেডিংয়ে তো H1 H2 এমন 6টা আছে। কেন 6টা আছে সেটা কিন্তু আমি নোটের মধ্যে বলছিলাম, এগুলো সাইজ নির্দেশ করে। মনে হয় একটু উল্টো বলে ফেলছিলাম যে H6 সবার চেয়ে বড়, কিন্তু আসলে H1 সবার চেয়ে বড়, H2 একটু ছোট, H3 আর একটু ছোট, H4 আরো ছোট, H5 আরো ছোট, আর H6 হলো সবচেয়ে ছোট। যে এইভাবে হবে, মানে H1 গ্রেটার দেন H2 গ্রেটার দেন H3 গ্রেটার দেন H4 গ্রেটার দেন H5 গ্রেটার দেন H6, এমন। মানে সাইজের হিসাবে 6 রকম হেডিং আছে আমাদের। তো তাহলে আমরা 6 রকম হেডিং নিয়ে কাজ করি। ধরো আমি এখানে এই যে H1 এর নিচে আমি ধরো আরো কয়েকটা হেডিং নিয়ে নিচ্ছি। ধরো এটা H2, এখানে আমি এই জিনিসটা কপি করে দিই, তাহলে ভালো হবে। এই জিনিসটা আমি কপি করে দিচ্ছি, এটা আচ্ছা। তো এখানে আমি H2 নিয়ে নিলাম, এখানে আমি H3 নিয়ে নিচ্ছি, মানে আমি সবগুলো করে তোমাকে আউটপুটটা দেখাই কেমন হয়। তারপর আমি H4 নিয়ে নিচ্ছি, তারপরে আমি H5 নিয়ে নিচ্ছি, আর আরেকটা আছে যেটা হলো H6, এগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব, আমি সব জায়গায় ওই লেখাটা লিখে দেবো। তাহলে এটা আমি এখানে লিখলাম, এখানেও আমি লিখলাম, এখানেও লিখলাম। আচ্ছা, এখানেও আমি লিখে দিলাম, আর এখানেও লিখে দিলাম। এখন প্রথমটা পরেরটা ধরো আমি হেডলাইন 2 লিখলাম। এই লেখাটা আসলে ব্যাপার না, এটা তো তোমার উপর যে তুমি কি লিখবা। তারপর আমি এটা বোঝার জন্য লিখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6। তুমি যা ইচ্ছে লিখতে পারো, হেডলাইন হিসেবে তুমি যা লিখতে চাচ্ছ সেটা লিখতে পারো। তো এই যে এই পর্যন্ত গেলাম। তো আমরা এবার দেখি এগুলোর আউটপুট কেমন আসে। তো দেখো এবার যদি আমি এই যে দেখো সবগুলো কিন্তু হেডলাইন, সবগুলো কিন্তু একটু মানে মোটা আছে লেখাগুলো, মানে হেডলাইনের যা বৈশিষ্ট্য একটু বড় হয়, মোটা হয়, তো তেমন লেখাই কিন্তু আছে। কিন্তু দেখো এটা কিন্তু H1 থেকে এসেছে। তোমাকে যদি দেখাই, H1 থেকে হেডলাইন 1, H2 থেকে হেডলাইন 2 এমন এসেছে। তাহলে দেখো হেডলাইন 1 সবচেয়ে বড়, তারপরে আরেকটু ছোট, তারপর আরো ছোট, এভাবে কিন্তু দেখো শেষ হেডলাইনটা কিন্তু প্যারাগ্রাফ থেকেও ছোট। বুঝতে পারছো? তো আমরা আমাদের সুবিধা মতো আমরা ওয়েবসাইটে যত বড় হেডলাইন চাচ্ছি সেই অনুযায়ী আমরা H1 থেকে H6 যে কোনোটা ইউজ করতে পারবো। আশা করি তুমি বুঝতে পারছো। আর মূলত আমরা যে অনেক কিছু লিখবো সেগুলো মূলত লিখবো প্যারাগ্রাফ থেকে। আশা করি বুঝতে পারছো। তো এখানে একটা জিনিস, আমি এত কিছু ব্যবহার করব না, আমি শুধুমাত্র H1টাই ইউজ করছি। আমি H2টা ইউজ করি কারণ এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজ। তাহলে H2টা ইউজ করি, আর বাকিগুলো আমি কেটে দিচ্ছি। আশা করি তুমি বুঝতে পারছো যে হেডলাইন দিয়ে আমরা মূলত কি করব। তাহলে আমি H2টা রাখছি, তাহলে আমার আউটপুটটা কেমন হবে, এই যে এভাবে থাকবে। তো আশা করি তুমি বুঝতে পারছো যে এই
এই হেডিং ট্যাগগুলো দিয়ে আমরা কেমনে আউটপুট প্রদর্শন করি আর প্যারাগ্রাফ দিয়ে কেমনে প্রদর্শন করি। এখন তুমি প্যারাগ্রাফে আরো যা ইচ্ছে লিখতে পারো, ধরো থ্যাংক ইউ লিখলাম, থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটা, আচ্ছা তো এটারও আমরা আউটপুট দেখে নিই। দেখো লেখা কিন্তু চলে আসলো। এখন এখানে আমরা চলো আরো কয়েকটা জিনিস দেখে নিই। হেডিং আমরা শিখে গেলাম, প্যারাগ্রাফ আমরা শিখে গেলাম, তো জিনিসটা শিখে নাও, তারপরে তো খাতায় যা ইচ্ছা লিখতে পারবো। তো এবার দেখো আমরা একটা জিনিস দেখবো যে টেক্সট ফরম্যাটিং ট্যাগস। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগস মূলত কি? টেক্সট ফরম্যাটিং হলো এখানে একটু সিএসএস মতো কাজ কাম, মানে এখানে আমরা এইচটিএমএল দিয়ে আসলে যে কিছু করতে পারি না তা না। এইচটিএমএল এর মধ্যে কিছু বিল্ট ইন জিনিস আছে। বিল্ট ইন মানে যেটা এইচটিএমএল এর মধ্যে কৃত্রিমভাবে যুক্ত করে দেওয়া, মানে কিছু স্টাইলিং জিনিসপাতি আছে এইচটিএমএল এর মধ্যেও, যেগুলো আসলে থাকার কথা না, মানে এইচটিএমএল এর বৈশিষ্ট্য অনুযায়ী থাকার কথা না। যেহেতু আমরা এইচটিএমএল দিয়ে কিছুই করতে পারি না, সে কারণে স্টাইলিং এর জন্য কিছু কিছু জিনিস কৃত্রিমভাবে দেওয়া আছে। সেটার মধ্যেই এমন কিছু ট্যাগ হলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ। এই যে এই জিনিসগুলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তুমি যদি আগের নোটটা মুখস্থ করে আসো তাহলে বুঝতে পারবে বি ট্যাগ ইউজ করলে লেখাটা বোল্ড হবে, মানে মোটা হবে। স্ট্রং হলেও সে তাই একই রকমই। আই হলে ইটালিক হবে, মানে একটু বাঁকা হবে। মানে এটা ধরো এই যে এমন, ধরো এই যে এমন হবে, এটাও সে একই জিনিস। এটা হলে একটু এমন হবে, ইটালিক হলে একটু বাঁকা হবে, আন্ডারলাইন হলে এই যে এমন হবে, সাবস্ক্রিপ্ট হলে নিচে ছোট করে লেখা হবে, সুপারস্ক্রিপ্ট হলে ধরো এটা নর্মাল লেখা, আর সাবস্ক্রিপ্ট আকারে লিখলে ছোট করে নিচে চলে যাবে। আর এটা নর্মাল লেখা, যদি তুমি সুপারস্ক্রিপ্ট লেখো তাহলে এই যে এখানেও চলে যাবে। যদি ডিলেট ইউজ করো মানে ডেল, তাহলে এটা এইভাবে কাটা হয়ে যাবে, মানে আমরা খাতায় যেভাবে কাটি একটানে। বিগ যদি দাও তাহলে খুব সম্ভবত বড় হয়ে যায়, স্মল হলে ছোট হয়ে যায়। এমফেসাইজ হলে একটু মানে বেঁকা মেকা হয়ে কেমন মতো হয়ে যায়, এটা আসলে লাগে না আমাদের তেমন। আর আইএনএস জিনিসটাও তেমন, এটা আন্ডারলাইনই বলা যায় মূলত, তো এটাও লাগে না। তো এগুলো ব্যাখ্যা, আইএনএসটা ব্যাখ্যা করবো না, কিন্তু এটা তুমি কোনো জায়গায় দেখবা না যে তুমি ইউজ করছো, কোনো জায়গায় লাগবে না এটা। তো চলো আমরা এগুলো দেখে নিই। প্রথমে আমরা বোল্ড, স্ট্রং, ইটালিক, আন্ডারলাইন এই সেটটা দেখে নিই। বোল্ড, স্ট্রং, ইটালিক, আন্ডারলাইন। তো দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। তো দেখো আমরা এই ওয়েবসাইট লেখাটাকে বা তুমি যে অংশটুকু করতে চাচ্ছ সেই অংশটুকুকে তুমি ট্যাগের মধ্যে রেখে দিলে জিনিসটা হয়ে যাবে। ধরো এই যে ওয়েবসাইট কথাটাকে তুমি মোটা করতে চাচ্ছ, তাহলে এখানে কি করবা, তুমি এখানে বোল্ড ট্যাগ ইউজ করবা। তাহলে আমি যদি বোল্ড ট্যাগ ইউজ করি, বি ট্যাগ, এখানে আমার এন্ডিংও চলে এসেছে। তো এটা আসলে একটা সমস্যা যে এন্ডিং অটোমেটিক চলে আসে, ঠিক আছে, কিন্তু আমি তো ওয়েবসাইট জিনিসটাকে স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে রাখতে চাচ্ছি। তো আমি যখনই এটা লিখবো এন্ডিংটা এখানেই চলে আসে, এটা একটা সমস্যা। তো ওয়েবসাইটের মধ্যে মানে বোল্ড ট্যাগের মধ্যে আমি এটা রাখছি, এই যে এইভাবে রাখলাম। তো তাহলে কি হবে বলতো, এই দুইটা বোল্ড ট্যাগের মাঝে মানে স্টার্টিং আর এন্ডিং এর মাঝে যে লেখাটুকু আছে সেটা কিন্তু মোটা হয়ে যাবে। এটাই হলো টেক্সট ফরম্যাটিং ট্যাগ, মানে টেক্সট একটু আমি নিজের মতো করে সাজাবো। তো এইচটিএমএল দিয়ে আসলে এটা করা যায় না, কিন্তু কৃত্রিমভাবে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, এটা একটা উপহার হিসেবে দেওয়া আছে। তো এটা আমরা ইউজ করবো এভাবে। চলো আমরা দেখে নিই যে এটার আউটপুটটা কেমন হয়। চলো আমরা আউটপুটটা দেখে নিই। আউটপুটটা দেখো, জিনিসটা কিন্তু মোটা হয়ে গিয়েছে, বোল্ড হয়ে গেছে, তুমি কিন্তু দেখতে পারছো। তো এবার চলো আমরা ইটালিকটা দেখে নিই। তো চলো আমরা এই ফার্স্ট কথাটাকে একটু বাঁকা করে ফেলি। তাহলে ইটালিক, তাহলে এভাবে আমি ইটালিকটা দিয়ে দিলাম, এখানে আই লিখে দিলাম, আর এখানে আমি এই যে, আচ্ছা তো তাহলে কি হবে, এই ইটালিক ট্যাগটার মধ্যে মানে আই ট্যাগটার মধ্যে যেই অংশটুকু আছে সেইটুকু একটু বাঁকা হয়ে যাবে সামনের দিকে। তাহলে আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই, এই যে দেখো এই লেখাটুকু কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো জিনিসটা, একটু ভালো লাগছে তাই না জিনিসগুলো, যে তুমি তোমার মতো করে যে কোনো কিছু এখানে আনতে পারবা, যে কোনো কিছু লিখতে পারবা, যে কোনো কাজ করতে পারবো। সামনে আরো বিভিন্ন জিনিস শিখবো, টেবিল বানানো শিখবো, লিস্ট বানানো শিখবো, ফর্ম বানানো শিখবো। তো সেইগুলোর ক্ষেত্রে তখন সেগুলো শেখার পরে মনে হবে যে এইচটিএমএল শিখে একটু না একটু ভালো লাগছে। তো এখন যেগুলো শিখছি সেগুলো তো একদমই বেসিক জিনিস। তো চলো আমরা আরো জিনিস দেখি, আন্ডারলাইনটা দেখি। ধরো এই মাই কথাটাকে আমরা আন্ডারলাইন করবো, তাহলে ধরো ধরো মাই কথাটাকে আন্ডারলাইন করবো, তাহলে কি হবে, এখানে আমি লিখে দিচ্ছি ইউ, আর এখানে তোমার কাজটা হলো ট্যাগগুলো মনে রাখা, তাছাড়া আর কোনো কাজ নেই। আর কি কাজ হবে সেগুলো ভিডিওতে তুমি যে দেখছো সেটা দেখলেই তোমার আসলে মাথায় গেঁথে যাবে। তো এটার আউটপুট তাহলে কেমন হবে, দেখো এটুকু নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। কারণ আন্ডারলাইনের ক্ষেত্রে যে এই লেটারগুলো একটু বড় যেমন ওয়াই, সেটুকুর ক্ষেত্রে আন্ডারলাইন একটু বাদ হয়ে তারপরে হয়, কারণ এখানে আন্ডারলাইন করতে গেলে লেখাটা মানে খারাপ হয়ে যায়।
তো আশা করি বুঝতে পারছো। এখানে যদি আন্ডারলাইন হতো তাহলে এইটুকুতে আন্ডারলাইন হতো, তারপরে পি এর নিচ থেকে একটু বাদ হয়ে গিয়ে তারপরে আবার হতো। আশা করি বুঝতে পারছো। তো তাহলে আমরা এটাও দেখে ফেললাম, স্ট্রংটাও দেখে ফেলি। স্ট্রংটা আসলে বোল্ড না, কিন্তু বোল্ডের মতোই প্রায়। তো স্ট্রংটা কেমন হবে, এটা মানে স্ট্রং এর ব্যবহার আমারও অত ভালো জানা নেই, বইয়ে দেওয়া আছে তাই দিচ্ছি। তো স্ট্রং দিয়ে দিলাম। চলো আমরা মানে আমরা আমরা এখন দেখে নিই যে আসলে স্ট্রং এ কেমন হবে। এই যে দেখো স্ট্রং লিখে দিলাম। এবার আমরা আউটপুটটা দেখে নিই কেমন হবে। দেখো এটাও কিন্তু সে বোল্ডের মতো কাজ হয়ে গিয়েছে, কিন্তু বোল্ড থাকা সত্ত্বেও স্ট্রং কি কারণে দেওয়া হয় আমার জানা নেই। তো বইয়ে আছে যেহেতু পড়ে রাখি। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো। আমরা বোল্ড, স্ট্রং, ইটালিক আর আন্ডারলাইন এগুলো বুঝে গেলাম। এবার সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট এগুলো আমরা দেখবো। তার আগে আমরা ডিলেটটা দেখে নিতে পারি। ডিলেটটা আমরা চলো দেখে নিই দ্রুত। তো ডিলেটটা কি, ডিলেট ধরো এই যে হেল্প কথাটাকে আমরা ডিলেটের মধ্যে রেখে দিই। ধরো এই যে এটুকুর মধ্যে, মানে এটাকে আমরা ডিলেটের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ডিলেটের মধ্যে। এই যে এবার যদি আমরা এটাকে, তাহলে দেখো হেল্প কথাটা কিন্তু কাটা হয়ে যাবে, মানে আমরা খাতায় যেভাবে কাটি আর কি। দেখো এই যে এইভাবে, সুন্দর না জিনিসগুলো? তো এই কাজগুলো কিন্তু আমরা HTML এর মাধ্যমে সুন্দর মতো করতে পারি। এবার আমরা কি শিখবো বলো তো? এবার আমরা দেখো আমরা কি কি শিখলাম, বোল্ড, স্ট্রং, ইটালিক, আন্ডারলাইন, ডিলেট এগুলো শিখলাম। বিগ স্মল এগুলো আসলে ব্যাপার না, একটু বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, বুঝতে পারছো। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দুটো সুন্দর সুন্দর জিনিস, এগুলো চলো শিখে নিই। তো এগুলো চলো আমরা শিখে নিই। তো এগুলোর জন্য আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। তুমি যত ইচ্ছা নিতে পারো, সমস্যা নেই। এখানে তোমার অফুরন্ত সুযোগ, তুমি যা ইচ্ছা করতে পারো এখান থেকে। ধরো আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, স্পেস দিয়ে করলাম, তুমি স্পেস দিতেও পারো, নাও দিতে পারো। এখানে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি। এই যে এখানে ধরো আমি আরেকটা জিনিস দিলাম যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক H2O, একটা জিনিস লিখলাম, ড্রিঙ্ক H2 H, আচ্ছা H2O, এই যে এভাবে আমি লিখলাম। প্যারাগ্রাফটা শেষে গিয়েছে তাও সমস্যা নেই, এভাবে তুমি লিখতে পারো যে এটা এক শুরু, তারপরে এটা, তারপরে এটা। এই স্পেসগুলোতে সমস্যা হবে না কোনো। তো এবার যদি আমি এটাকে দেখো, আমার কিন্তু মানে আউটপুটটা যদি দেখি তাহলে দেখবো যে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক H2 এইভাবে আসলো। এখন তোমার তো মনে হতে পারে এই টুটা তো আমরা চাইলে এই ছোট করে যদি দিতে পারতাম বেশি ভালো হতো, অথবা অনেক সময় আমরা স্কোয়ার লিখি না, বা অনেক পাওয়ার টাওয়ার লিখি, সেগুলো তো উপরে হলে ভালো হতো। তো সেটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের জন্য সাব আর সুপারস্ক্রিপ্টের জন্য সুপ। এই জিনিসগুলো ব্যবহার করে আমরা করতে পারবো। যখন কোনো কিছুকে ছোট করে নিচে দেওয়ার দরকার হবে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট মানে SUB, আর যখন উপরে দেওয়া হবে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট SUP। চলো আমরা সেটা দেখে নিই। তাহলে সাবস্ক্রিপ্টের মধ্যে আমরা এই টুটাকে রাখতে চাচ্ছি, তাহলে চলো আমরা এই কাজটা করে ফেলি। তাহলে এটা আমরা SUB লিখবো, সাব, আর এখানেও তাই লিখবো। আচ্ছা এটা চলে এসেছে। এবার দেখো ম্যাজিকটা, এবার যদি আমি করি, এই যে দেখো সুন্দর মতো এটা কিন্তু নিচে চলে গেল। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ। এবার সুপারস্ক্রিপ্টের কাজ হতে পারে, ধরো আমি আরেকটা নতুন জিনিস লিখলাম। এখানে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা এখানে লিখতে পারো, মানে মনের যত কথা আছে সবকিছু এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে, হেডিং ট্যাগ দিয়ে লিখে ফেলতে পারো। তো এবার যদি আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, সুপারস্ক্রিপ্টের জন্য মূলত আমি এটা নেব আসলে, এটা আমি এইভাবে নিলাম। এই যে এবার আমি ধরো লিখছি যে E=mc², সুন্দর একটা সূত্র, এটা দিয়ে আমরা ধরো এই যে এইভাবে। এখন নর্মালি তুমি যদি এটাকে আউটপুট আকারে দেখো এরকম পাবা, কিন্তু তুমি তো চাচ্ছ এই টুটাকে পাওয়ার আকারে উপরে দিতে, তাহলে কি হবে, তাহলে তুমি এটাকে সুপারস্ক্রিপ্ট আকারে লিখবা। তাহলে এটা কেমন হবে, এটা হবে SUP, আর এটা এইভাবে যাবে। এই যে সুপারস্ক্রিপ্টের মধ্যে বসে গেল। এখন এটাকে আমি দেখো এটা ম্যাজিকের মতো উপরে চলে যাবে। এই দেখো E=mc²। তো জিনিসগুলো কিন্তু সুন্দর, মানে HTML যদি এনজয় করা যায় তাহলে অনেক এনজয় করা যায়। শখের বসে অনেকে শেখে, আমিও শিখছিলাম, তো এখন সে কারণে শিখাতে পারছি। তো এগুলো আসলে এভাবে, এই ভিডিওতে আসলে আর অত বেশি কিছু আমরা শিখবো না। আর কিছু কিছু জিনিস আছে বিগ স্মল, চলো আমরা দেখে ফেলি এগুলো। আসলে এগুলো কি হয় আমিও ভালোভাবে জানি না, মানে কতটুকু বড় হয় ছোট হয় এটা যদি বলে না দিই তাহলে তো ঝামেলা। তাহলে চলো আমরা দুইটা প্যারাগ্রাফ নিই। এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, এরপরে আরো একটা প্যারাগ্রাফ নিই। ধরো এই প্যারাগ্রাফে আমি যা লিখছি ধরো সেটাকে আমি বিগ করবো, মানে বড় করে দেবো। আমি ধরো যে কোনো একটা টেক্সট লিখলাম, আর এখানে ধরো একটা টেক্সট লিখলাম। তাহলে এটার আউটপুট প্রথমে কেমন হবে, দুইটা টেক্সট। এখন একটাকে আমি বিগের মধ্যে রাখবো আর একটা স্মলের মধ্যে রাখবো, দেখি কেমন হয়। বিগের মধ্যে রাখবো এটাকে,
এটাকে আমি বিগ লিখে দিচ্ছি, বিগ। এটাকেও আমি বিগের মধ্যে রাখছি। এটা কিন্তু লাল রঙের হয়েছে, মানে এটা মানে অন্য কোনো একটা ট্যাগ, মানে বিশেষত্ব থাকতে পারে এরকম। এটাকে ধর আমি স্মলের মধ্যে রাখি, এটা আমি স্মলের মধ্যে রাখছি, এটা হচ্ছে স্মল। আর এটা হচ্ছে স্মল, এই যে এইভাবে। এটা আসলে ঝামেলা কেন করলো বিগটা? আচ্ছা দেখি চলো আগে। তো এটা যদি আমি রান করি এবার, তাহলে দেখো এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে। তো এগুলো আসলে আমাদের না জানলে হবে, কারণ বড় ছোট করে আমরা সিএসএস দিয়ে করি মূলত। তো সিএসএস এর কিছু কিছু আমরা শিখবো, তো সেই কারণে বিগ আর স্মল এগুলো আমাদের লাগবে না। আমাদের লাগবে আমরা নিজেদের মতো সাইজ নির্ধারণ করে দেব, এইগুলো আমাদের মূলত লাগবে। এটা আমাদের অত লাগবে না, এটাও লাগবে না। এমফেসাইজ, আইএনএস এগুলো মূলত লাগবে না। স্ট্রংটাও কিন্তু লাগে না, কারণ আমাদের কাছে বোল্ড আছে। স্ট্রংও কিন্তু লাগে না। তো বাকিগুলো কিন্তু মানে অর্থপূর্ণ আছে। তো চলো ইএম আর আইএনএস এগুলো দেখিয়ে ফেলি আমরা, যেহেতু ভিডিওতে সব দেখাচ্ছি এগুলো দেখিয়ে ফেলি। তো ইএম কি হবে, এটাই ধরো আমি ইএম এর মধ্যে রাখছি, ইএম ইএম। আর এটাই ধরো আমি ইএমই করছি, ইএম। তো গেল। এবার আমরা যদি আউটপুট দেখি, দেখো এই জিনিসটা একটু বাঁকা হয়ে গেছে, একটু মানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে আর কি, একটু বাঁকা হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। মানে এটা যদি বইয়ে দেখো তাহলে দেখবো যে এটা লেখা আছে ইএম মানে হচ্ছে এমফেসাইজ, এমফেসাইজ করা। একটা টেক্সটকে এমফেসাইজ করে, এমফেসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া, এমন একটা কিছু। তো একটা টেক্সটকে গুরুত্ব আরোপ করেছে বা জোর দিয়েছে। এখন এইভাবে এই জিনিসে কেমনে গুরুত্ব পেলো, জোর পেলো, আমি কিছু জানি না। এখন এটা শেখার দরকার, শিখে রাখো। এটাও আমাদের অত বেশি কাজে লাগবে না। আর আইএনএস এটাও সে তেমনই জিনিস। আইএনএস আসলে মানে একটা কল্পনার মতো একটা জিনিস, মানে তুমি কল্পনার মধ্যে ভেবেছো যে এই জিনিস আসলে কাজে লাগবে, সে কারণে কাজে লাগছে। আসলে এটা কোনো কাজেই লাগবে না। আইএনএস এটাও আমি যদি এখানে লিখে দিই আইএনএস, এটা যদি আমি আউটপুট দেখাই তোমাকে, তাহলে দেখবো যে এটা সেই আন্ডারলাইনই। কিন্তু এটা আইএনএস নাম কি কারণে দেওয়া রয়েছে? ধরো আমি তোমাকে একটা গল্প বললাম, ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করেছো শুরুতে, শুরু করার পর এবার ওয়েবসাইটটা কিছুদিন পরে সেই ওয়েবসাইট অনেকজন দেখেছে, সেই ওয়েবসাইটে তুমি ধরো লিখেছো হ্যালো, সেটা অনেকজন দেখেছে। এখন তুমি ধরো সেই হ্যালোটা বাদ দিয়ে এবার তুমি ধরো হাই লিখেছো, মানে তুমি তোমার ওয়েবসাইটটা মানে আপডেট করেছো। এখন আপডেট করার জন্য তুমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছিলে, এখানে তুমি আইএনএস ইউজ করেছো। তার কারণ কি, তুমি যে আপডেট করেছো সেটা মানুষকে বোঝানোর জন্য তুমি আন্ডারলাইনটা দেখাচ্ছ, তাছাড়া কিছু না। তো আইএনএস এর ধারণা মূলত এমন যে তুমি যদি ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করো, তাহলে মানুষ যাতে বুঝতে পারে যে সেই জিনিসটা তুমি আপডেট করেছো, সেই কারণে তুমি আইএনএসটা ইউজ করো। কিন্তু এটার কি কোনো দরকার আছে? এমন কোনো গল্পেরও কোনো দরকার নেই। তুমি যদি আপডেট করো তাহলে আপডেট আকারে থাক, মানুষের বোঝানোর তো কোনো দরকার নেই। নতুন কথা হলে তো মানুষ এমনিই বুঝবে। তো সেই কারণে আসলে আইএনএস এর যে গল্পটা সাজানো আছে সেটার আসলে দরকার হয় না। আর আইএনএস এর যে কাজ, এই আন্ডারলাইনের কাজ তো একই, সে কারণে এটাও আমাদের লাগে না, এগুলো লাগে না। তো লাগবে মূলত কি কি আমাদের লাগবে, যে বোল্ড একটা লাগবে, ইটালিক লাগবে, আন্ডারলাইন লাগবে, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ডিলেট, এগুলো। আর কিছু লাগবে না আমাদের। আর বিগ স্মল যে জিনিসগুলো আছে বড় ছোট করা, আমরা কিছুটা সিএসএস শিখে নিয়ে আমরা যে কোনো একটা লেখা, সেটা তুমি যত ইচ্ছা বড় করতে পারবা, যত ইচ্ছা ছোট করতে পারবা। বিগ স্মল তো একটা ডিফল্ট সেট করে দেওয়া যায়, এইটুকু বড় হবে, এইটুকু ছোট হবে। তো এগুলো আমাদের লাগে না, আমাদের লাগবে এগুলো। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস শিখাইতে চাচ্ছিলাম, যেটা মেটা। তো মেটাটা আসলে আজকে শিখাচ্ছি না, মেটা নিয়ে আরো অনেক কথা আছে, মানে অনেক কথা না, অল্প কথাই, কিন্তু এটা আসলে এই ভিডিও লাগছে না। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? বেশি কিছু শিখিনি। আমরা মূলত একটা ওয়েবসাইট কি জিনিস সেটা তো বোঝানো লাগেনি, ওয়েব ডিজাইনিং এর কি কি লাগে সেটা একটু দেখালাম, কোনটা কি হয় উদাহরণের মাধ্যমে দেখালাম। তারপরে এইচটিএমএল এর কিছু তথ্য মতো জানলাম। এইচটিএমএল এর মধ্যে এই যে সিনট্যাক্স জানলাম, সিনট্যাক্স কি জিনিস, ট্যাগ সম্পর্কে একটু ধারণা নিলাম, এলিমেন্ট কি জিনিস একটু ধারণা নিলাম, কেস সেন্সিটিভিটি বুঝলাম, এটা সব ল্যাঙ্গুয়েজের জন্যই প্রযোজ্য। ট্যাগের মধ্যে আমরা কেমনে ট্যাগ বসাবো সেটা লিখলাম। এটার দেখো আমি একটু জিনিসও দেখিয়ে দিই, এতে দেখো এখানে ট্যাগের মধ্যে ট্যাগ বসানোর নিয়ম শিখালাম না, যে একটার মধ্যে তুমি যদি আরেকটা রাখতে চাও তাহলে সেটা ভিতরেই থাকা লাগবে, বাইরে যাওয়া যাবে না। এখন দেখো এই যে এইচটিএমএল এর মধ্যে তুমি হেড রেখেছো, তাই না? এখন হেড দেখো শুরু করেছে এখানে, শেষ করেছে এখানে। তার মানে কি, এই হেডটা হলো এইচটিএমএল এর ভিতরে, তুমি কিন্তু এই শেষটা বাইরে নিয়ে যাওনি। এবার দেখো হেডের মধ্যে তুমি তো টাইটেল লিখেছো, তাই না? এই টাইটেল কিন্তু হেডের মধ্যে আছে, এই টাইটেলের শেষ অংশ কিন্তু তুমি বাইরে নিয়ে যাওনি।
একইভাবে এরকম প্রত্যেকটা মানে একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ, তার ভিতরে আরেকটা ট্যাগ, এইভাবে করে কিন্তু HTML এর কোড তৈরি করা হয়। তো এই কোড যদি একদম শুরুতে দেখতে তাহলে কিন্তু মনে হতো যে কি নাকি। এখন এই ভিডিওটা করার পরে অন্তত স্টার্টিং এ আমি যে জিনিসগুলো শিখলাম সেইগুলো কিন্তু সহজই লাগছে, এটা আমি নিশ্চিতই হতে পারি। তো আশা করি বুঝতে পারছো। এখন তুমি তোমার মতো করে যে কোনো রকম ওয়েবসাইট এখন বানানো শুরু করতে পারবা। এখন তুমি যা ইচ্ছা লিখে যে কোনো হেডলাইন দিয়ে যে কোনোভাবে তুমি এগুলো স্টাইল করে যা ইচ্ছা করতে পারছো। আপাতত কোনো কালার মালার এখনো করতে পারছো না, কারণ ওগুলো CSS এর জিনিস। তো HTML দিয়ে যা যা করা যায় সেগুলো একটু প্র্যাকটিস করবা। তো প্র্যাকটিসের মধ্যে থাকলে জিনিসগুলো আর মুখস্থ করা লাগে না তোমার, কারণ তুমি যে যে কাজ করবা, যেমন ধরে যে বোল্ড টেক্সট করবা, বোল্ডের জন্য B, আন্ডারলাইনের জন্য U। তো তোমার এই কাজের সাথে তোমার এই নামের কিন্তু মিল আছে, নামের সাথে কামের মিল আছে। সে কারণে এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকলে তোমার কষ্ট করে মুখস্থ করা লাগবে না। আর পরীক্ষার খাতায়ও বলে দেবে। তো পরীক্ষার খাতায় প্রশ্নগুলো কেমন হয় আসলে এই অধ্যায় থেকে আমি যদি একটু দেখাই পরীক্ষার খাতায় প্রশ্ন কেমন হয়। পরীক্ষার খাতায় ধরো তোমাকে একটা জিনিস দিয়ে দিল, ধরো এখানে একটা হেডলাইন দিল যে মাই ওয়েবসাইট। এত সহজ দেবে না, তারপরে আমি মানে একটা নমুনা প্রশ্ন বানাচ্ছি। মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ওয়েবসাইট, এমন একটা কথা ধরো তোমার উদ্দীপকে লেখা রয়েছে। আর গ নম্বরে বললো যে এই জিনিসটা HTML এর মাধ্যমে লেখো, HTML দিয়ে এই জিনিসটা লেখো, তাহলে হয়ে গেল। আবার মাঝে মাঝে কি করে, মাঝে মাঝে কিছু কোড দিয়ে দেয়, ভুল কোড। যেমন ধরো আমি এমন একটা ভুল কোড দিচ্ছি, HTML, এখানে ধরো আমি হেড লিখলাম, একটু স্পেস দিয়ে লিখলাম, সমস্যা নেই। তারপরে আমি HTML শেষ করলাম, তারপরে আমি হেড শেষ করলাম। তো তুমি বুঝতে পারছো যে এটা একটা ভুল কোড, কারণ হেড যেহেতু HTML এর ভিতরে আছে তাহলে শেষ শেষ অংশটাও ভিতরেই রাখা লাগবে। তার মানে একটা জিনিস গ নম্বরে দিয়ে বলতে পারে যে এটা কোন জায়গায় ভুল আছে ঠিক করো, এমন জিনিসও বলতে পারে। এটা আসলে এই অধ্যায়ে দেওয়ার কথা না, পরের অধ্যায়ের প্রোগ্রামিং এর যে অধ্যায়টা আছে সেখানে এই টাইপের প্রশ্ন দেয় ভুল ধরা। তো এখানেও দিতে পারে, যেহেতু HTML এর মধ্যেও ভুল জিনিসটা আছে, তাই ভুল ধরা কিছু জিনিস দিতে পারে। আবার এমন দিতে পারে যে তোমার হেডলাইন দিয়ে অনেক লেখা দেওয়া রয়েছে, অথবা আমরা যখন টেবিল শিখবো তখন দেখা যাচ্ছে এমন টেবিল আছে, ধরো নেম নেম আর এস দিয়ে দুই তিনজনের নাম দেওয়া আর এখানে মান দেওয়া। তো এটা তোমার HTML দিয়ে তৈরি করতে বলতে পারে। অথবা কোনো লিস্ট, ধরো এখানে লিস্ট হচ্ছে, ধরো একটা লিস্ট এইভাবে আছে, 1 নম্বরে কিছু একটা, 2 নম্বরে কিছু একটা, 3 নম্বরে কিছু একটা, এই জিনিসটা তোমার HTML দিয়ে তৈরি করতে বলতে পারে। তো এইভাবে আসলে প্রশ্নগুলো আসে। তো প্রথম ক্লাসটা করে তো বুঝতে পারছো জিনিসগুলো আসলে খুবই সহজ। আমরা খালি দেখবো যে আসলে কি দিয়ে কি হয়, আর লাইভে দেখবো যেহেতু একদম কোডিং করে করে, তাহলে ক্লাসে পড়াটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আগাবো। আর আরেকটা লাস্ট জিনিস যেটা আমরা দেখতে পারি, এটা হচ্ছে ট্যাগ, অ্যাট্রিবিউট, প্রপার্টি আর ভ্যালু। এখন একটা ট্যাগ যখন তুমি লিখবা, ধরো একটা ট্যাগ আছে ইমেজ ট্যাগ। এখন তো তুমি ধরো ইমেজ ট্যাগটা দিয়ে রাখলে, এখন এই ইমেজ ট্যাগটা তুমি দিলে HTML এর মধ্যে কোন ইমেজটা আসলে আসবে, এটা ঝামেলা না? তার মানে তুমি ধরো একটা IMG ট্যাগ লিখে রাখলে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ, এটা আমরা পরে দেখবো। তো IMG ট্যাগ লেখার পরে এখন এখানে তো একটা ইমেজ আসার কথা, এখন কোন ইমেজটা আসবে সেটা তো তুমি বলে দাওনি। এখন যখন এমন হবে যে তুমি ট্যাগ দেওয়ার পরেও কোনো ওয়েবসাইট বুঝতে পারছে না যে আসলে সেই ট্যাগটা দিয়ে কি বোঝাচ্ছে, সেটার পূর্ণাঙ্গ জিনিস তুমি বোঝাতে পারছো না, তখন তোমার এক্সট্রা জিনিস দিতে হয়। যেমন এখানে হয় ইমেজ, তারপর এখানে সোর্স লেখার জন্য SRC লিখতে হয়, তারপর এখানে আরো জিনিস লিখতে হয়। এভাবে মানে ট্যাগের মধ্যে আমাদের আরো জিনিস লেখা লাগে, সে সেগুলোকে আমরা কিছু ভাগে ভাগ করি, অ্যাট্রিবিউট, প্রপার্টি আর ভ্যালু। তো এগুলো আসলে উদাহরণ পরের ভিডিওগুলোতে দেবো না, এখন শুধুমাত্র এই স্ট্রাকচারটা মনে রাখো যে আমরা নর্মালি একটা ট্যাগ এভাবে লিখতে পারি, কিন্তু যদি তোমার দরকার হয় তখন এই ট্যাগের এখানে তুমি ফাঁকা দিয়ে এখানে তুমি আরো জিনিস লিখতে পারো। এখানে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপর সমান চিহ্ন দিয়ে তারপর তুমি আবার কোটেশনের মধ্যে আরো জিনিস লিখবা। কোটেশনের মধ্যে যদি তুমি একবারে কিছু একটা লিখে ফেলো তাহলে সেটা হবে ভ্যালু। আর যদি একবারে কিছু না লিখে তুমি যদি কোনো একটা পয়েন্ট দিয়ে মানে কোনো একটা কিছু লিখে কলন দিয়ে তারপরে তুমি মান লেখো, তাহলে যেটার পয়েন্ট দিয়েছো সেটা হচ্ছে প্রপার্টি। যেমন একটা জিনিস আছে, আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। যেমন এমন একটা জিনিস আছে, আমি যদি দেখাই এখানে, যেমন পি ট্যাগ না, তোমার পি ট্যাগ তো নর্মালি তুমি যা ইচ্ছা লিখে এখানে পি ট্যাগ ক্লোজ করে দিতে পারো, পি ট্যাগের মধ্যে যে কোনো কিছু লিখতে পারো, কিন্তু তুমি চাইলে এই কাজটা করতে পারো। পি ট্যাগটা এখানে স্পেস দিয়ে তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে তুমি স্পেস দিয়ে স্টাইল মানে বুঝতে পারছো এটা CSS এর কাজ, এটা বোঝা লাগবে না, আমি শুধু উদাহরণ হিসেবে দেখাচ্ছি। স্টাইল দিয়ে এখানে তুমি লিখতে পারো কালার রেড। এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার পি ট্যাগের মধ্যে যা লিখবে সেটা লাল রং হয়ে যাবে। তো এটা মুখস্থ করা লাগছে না, দেখাও লাগছে না, এই জিনিস আমাদের বইয়ে ওইভাবে নেই। তো আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি যে অ্যাট্রিবিউট কি, প্রপার্টি কি, ভ্যালু কি। এখন দেখো তুমি নর্মালি
তো পি ট্যাগ ইউজ করতে পারছিলে, তো তাহলে এগুলো ট্যাগের মধ্যে তুমি যদি এক্সট্রা তথ্য দিতে চাও তাহলে স্পেস দিয়ে তুমি যেই জিনিসটা লিখো প্রথমে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপর তুমি সমান চিহ্ন দিয়ে কোটেশনের মধ্যে যদি তুমি একবারে মান লেখো। এখন অনেক সময় এই এই জিনিস লেখা লাগে না, কালার রেড এভাবে লেখা লাগে না, পুরোটা একটা মান হিসেবে দেওয়া যেতে পারে। মানে যেমন এরকম হতে পারে, ধরো তোমার ইমেজ এখানে তুমি উইডথ উইডথ মানে তো দৈর্ঘ্য, উইডথ সমান এভাবে তুমি একবারে 100 সেন্টিমিটার বা 100 ইঞ্চি INCH এমন একটা দিয়ে ধরো তুমি শেষ করে দিলে, তারপরে তুমি এই যে এভাবে করলে, তাহলে কি হলো, তুমি নর্মালি তো এটা একটা ট্যাগ ছিল, এখন ট্যাগের পরে তুমি স্পেস দিয়ে যা লিখেছো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে তুমি একটা মান লিখে দিয়েছো সেটা হচ্ছে ভ্যালু। এমন হতে পারে তোমার এই প্রপার্টি নাও লাগতে পারে। আর যদি তুমি এমন দেখো যে ট্যাগের পরে তুমি অ্যাট্রিবিউট দিচ্ছ, অ্যাট্রিবিউটের পর সমান চিহ্ন দিয়ে তারপর আবার কিছু একটা দিয়ে তারপরে মান দিচ্ছ, তাহলে এই কিছু একটা হলো প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। তো এগুলো আসলে ওইভাবে চেনা লাগে না, মূলত অ্যাট্রিবিউট জিনিসটা বুঝলেই হয়, ভিতরে প্রপার্টি ভ্যালু এগুলো অত জানা লাগে না। আমরা মূলত ব্যবহারিক দিকটাই বেশি ফোকাস করবো যে কি দিয়ে কি হয়। তো এগুলো একটু বেসিক জিনিস, এগুলো একটু স্ট্রাকচার আকারে মনে রাখো। ট্যাগ হয়, তারপরে যে জিনিসটা আমরা লিখি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে সমান চিহ্ন দিয়ে আমরা প্রপার্টি লিখি, ভ্যালু লিখি, অথবা প্রপার্টি যদি না লাগে শুধু ভ্যালু রাখি। এটা হচ্ছে মূল জিনিস। তো এটা ট্রাই করে দেখতে পারো, এই জিনিসটা মুখস্থ না করে, তো আমি যে বোর্ডে লিখে রাখলাম এটা তুমি একটু ট্রাই করে দেখতে পারো। তো তোমার লেখা এবার তুমি বিভিন্ন রং করতে পারবে, রেড না দিয়ে ব্লু, গ্রিন, রাইসা দিয়ে দেখতে পারো, তাহলে দেখবা কালার চেঞ্জ হচ্ছে। তো আমি একবার দেখিয়ে দিই না হয়। এটা দেখো, এখানে ধরো আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, ধরো পি ট্যাগ নিলাম, এই যে প্যারাগ্রাফের মধ্যে আমি ধরো কিছু একটা লিখলাম, ধরো আমি লিখলাম যে হাই, এটা লিখলাম ধরো। এবার আমি ধরো এখানে ট্যাগের পরে আমি ধরো স্পেস দিয়ে একটা অ্যাট্রিবিউট দেবো, এখানে যা লেখা হয় সেটাকে কিন্তু অ্যাট্রিবিউট বলে। তো আমি একটা অ্যাট্রিবিউট দিলাম স্টাইল, দেখো আমার কিন্তু সমান চিহ্ন আবার কোটেশন সব কিন্তু চলে এসেছে। এবার দেখো আমি কালার জিনিসটা নিলাম, তারপরে আমি যে কোনো কিছু নিলাম, ধরো আমি রেড দিলাম, RED, এই যে রেড। দেখো আমার কিন্তু এই এডিটরে কিন্তু কালারটাও চলে এসেছে, তোমার মোবাইলে আসার কথা না, তো তোমার মোবাইলে মূলত এই লেখাটা আসলেই হবে। এটুকু আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই যে ঠিক আছে জিনিসটা। তো এটা দেওয়ার পরে আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু ভুল করেছি, এই যে এখানে এটা ভ্যালুর পরে এখানে এমন এমন একটা এই জিনিসটা তোমার দিয়ে দিতে হবে, না দিলেও সমস্যা নেই, তুমি এখানে দিলে হবে না দিলে হবে, এটা না দিলেও সমস্যা নেই। তো দেখো তাহলে কি হয়। এবার যদি আমি এটা রান করি তাহলে নতুন একটা লেখা আসবে, বুঝতে পারছো? লেখা আসার পরে সে লেখাটা দেখো লাল রঙের আসছে। তো এটা আসলে তোমার শেখার জিনিস না, এটা আসলে বইয়ে ওইভাবে নেই। আমি ট্যাগ, অ্যাট্রিবিউট, প্রপার্টি, ভ্যালু এগুলো বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম। তো এই উদাহরণটা তুমি মুখস্থ না করে তুমি দেখে দেখে একটু নিজের মতো করতে পারো। তুমি যখন প্র্যাকটিস করবে এই জিনিসটা নিজের মোবাইলে, তখন এই জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখবা। তো তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কিছু লিখে, যে কোনো কিছু তুমি আন্ডারলাইন করে অথবা বোল্ড করে, ইটালিক করে বা কেটে দিয়ে তুমি বিভিন্ন কিছু ডিজাইন করতে পারো। তো এই ভিডিওটা আমরা অল্প কিছু শিখিয়ে রাখছি, তো এরপরে আমরা আরো বিভিন্ন জিনিস শিখবো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।